কিন্তু এমন মেয়ে কোথায় পাবো যে 2 মাসের জন্য আমার ভাড়াটে বউ হিসেবে অভিনয় করবে? আমার কাছে আছে। মানে? তোমার অত জানা লাগবে না। তোমার 2 মাসের ভাড়াটে বই লাগবে আর মেয়েটার 1,00,000 টাকা লাগবে। ব্যাস কাহিনী খতম। আর আমার মনে হয় 2 মাসের মধ্যে তোমার বাবা সুস্থ হয়েও যাবে। সো তখন কোনো একটা অজুহাত দিয়ে তুমি মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিও, ওকে? মেয়েটিকে 2 মাসের জন্য বউ হিসেবে ভাড়া করে এনেছে রিয়ান। মেয়েটির নাম রাইসা। খুব দরিদ্র পরিবারের মেয়ে বিধায় বাবার চিকিৎসার টাকা জোগাড় করতে রিয়ানের 2 মাসের ভাড়াটে বউ হিসেবে অভিনয় করার এগ্রিমেন্টটা হাসি মুখে মেনে নিয়েছে। অবশ্য এখানে রিয়ানের কোনো জোর জবরদস্তিও ছিল না। রিয়ান বিরাট বড়লোক শামসুল হকের একমাত্র পুত্র সন্তান। বাবা মায়ের আদরের সন্তান বিধায় ছোটবেলা থেকে কখনো অভাব কিংবা বাস্তবতা এগুলো তাকে স্পর্শ করতে পারেনি। আর স্পর্শ করতে পারেনি বিধায় আজ রিয়ান তার বাস্তবতাকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। কারোর জন্য সে জীবনটাকে বারবার থামিয়ে দিতে চাচ্ছে। সুন্দর জীবনটাকে অভিশাপের কালো অধ্যায়ে পরিণত করে ফেলেছে। দিনরাত অন্ধকার ঘরে ঘুমট ভাবে নির্জীবিতার আড়ালে বসে থাকে। নিকোটিন আর মদের সাথে বন্ধুত্ব করেছে। মা বাবা চোখের সামনে সন্তানের এই দশা দেখে মিস্টার শামসুল হক আর সহ্য করতে পারছিলেন না। অবশ্য সহ্য করা ছাড়া তার আর কোনো উপায়ও ছিল না। কেননা রিয়ান তো তার অতীতটাকে কোনো মতেই ভোলার চেষ্টা করছে না, বরং দিন দিন আরো বেশি অতীতটাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছে। আর এই অতীতটাকেও যত বেশি আঁকড়ে ধরবে তত বেশি ও ক্রমশ শেষ হয়ে যাবে। রিয়ানের বাবা ছেলের এই অবস্থা আর দেখতে পারছে না। কেননা দেখতে দেখতে 3টা বছর পার হয়ে গেছে, অথচ এত সময় দেওয়ার পরও রিয়ান একটুকু বদলায়নি। ছেলের চিন্তায় ক্রমশ মিস্টার শামসুল হকের শরীর দুর্বল হয়ে যাচ্ছে। আর এই দুর্বলতার ফলে এবং ছেলের জন্য অতিরিক্ত টেনশনের ফলে মিস্টার শামসুল হক গত 4 দিন আগে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে। ছোটবেলা থেকে রিয়ানের কাছে তার রিয়েল হিরো ছিল তার বাবা। সেই বাবার অসুস্থতা রিয়ানকে খুব বেশি ইমোশনাল করে ফেলে, কেননা ও ইতোমধ্যে নিজের হিয়ার মাঝে স্থান দেওয়া একজন মানুষকে হারিয়েছে। বাবাকেও যদি সেই মানুষটার মতো হারিয়ে ফেলে, এই চিন্তাধারা আর ভয় ক্রমশ রিয়ানকে আর বেশি ইমোশনাল করে ফেলে। আর রিয়ানের এই ইমোশনালটাকে মিস্টার শামসুল হক তার কাজে লাগায়। ডক্টর মিস্টার শামসুল হকের চিকিৎসা করার পর রিয়ানকে এসে বলে, ওনাকে দয়া করে কখনো উত্তেজিত করবেন না। কেননা উনি যদি আর একবার স্ট্রোক করে তাহলে কিন্তু যাই হোক, উনি যা চায় সবসময় তাই করার চেষ্টা করবেন। যত পারবেন ওনাকে চিন্তা থেকে দূরে রাখবেন। আর আই থিঙ্ক উনি সবথেকে বেশি টেনশন আপনাকে নিয়ে করে। কারণ ওনার জ্ঞান ফেরার পর থেকে উনি বারবার একটা কথাই বলছেন, রিয়ান নতুন করে জীবনটাকে শুরু কর বাবা। রিয়ান এভাবে নিজেকে শেষ করে ফেলিস না বাবা। ডাক্তারের কথাগুলো শুনে রিয়ানের চোখ দুটো লাল হয়ে গেল। খুব গম্ভীর টাইপের ছেলে, নিজের কষ্টগুলো কখনো কারো কাছে প্রকাশ করে না। আর বোধ হয় বিধাতা ওর নিশ্চুপ চোখ দুটোতে এক ফোঁটাও জলও দেয়নি। তাই তো ওর মন আকাশে মেঘের ঘটা থাকলেও ওর চোখের মধ্যে কখনো বৃষ্টি ঝরে না। সেই দিনও নিজেকে এইভাবে পাথর করে রেখেছিল, যেই দিনও নিজের সব থেকে কাছের মানুষটাকে হারিয়ে ফেলেছিল। ডাক্তার রিয়ানের এই নিশ্চুপতা দেখে কাতর স্বরে রিয়ানকে বলে উঠল। রিয়ান, অতীতে যা হয়েছিল প্লিজ ভুলে যাও না। রিয়ান তখন অট্ট হাসি দিয়ে বলে উঠল, আপনি সবকিছু জানার পরেও কিভাবে এটা বলছেন? দেখো রিয়ান, জীবন কারোর জন্য থেমে থাকে না। আর হ্যাঁ, বিধাতা তোমার ভাগ্যে এভাবেই লিখেছে বিধায় তোমার সাথে এমন হয়েছে। আর তাছাড়া তুমি কি তোমার অতীতের জন্য তোমার আরেকটা প্রিয় মানুষকে হারাতে চাও? তোমার মাকে রঙিন শাড়ি থেকে বিধবা শাড়ি পরনে অবস্থা দেখতে চাও? ক্রমশ চুলগুলোকে টানতে টানতে রিয়ান বলে উঠল। না, কখনো না ডাক্তার। তাহলে প্লিজ বাবার কথাটা শোনো। ডাক্তারের কথাগুলো শুনে রিয়ান থ হয়ে নিচে বসে যায়। কেননা গত 2 বছর যাবৎ রিয়ানের বাবা রিয়ানের কাছে একটা আবদারই শুরু করেছে, বাবা বিয়ে কর, বাবা জীবনটাকে নতুন করে শুরু কর। যখনই রিয়ানকে মিস্টার শামসুল হকের কথাগুলো বলতো তখনই রিয়ান পাগলের মতো আচরণ শুরু করত। ঘরের জিনিসপত্র সব ভেঙে ফেলতো, অন্ধকার করে দৌড় দিয়ে দিনের পর দিন পার করে দিত। রিয়ানের চোখের সামনে সেই স্মৃতিগুলো ভেসে আসলো, সাথে আরো একটা স্মৃতিও ভেসে আসলো। কয়েকদিন আগেও মিস্টার শামসুল হক হঠাৎ রিয়ানের ঘরে ঢুকে অঝরে দাঁড়ায় কেঁদে বলে উঠেছিল, বাবা আমি যদি মরেও যাই তাহলে তোর কাছে আমার দাবি ও শেষ ইচ্ছে থাকবে, তুই নিজের জীবনটাকে নতুন করে শুরু করবি। এই ঘর আলো করে একটা লক্ষ্মী বউ ঘরে আনবি। রিয়ানের এই কথাটি মনে পড়তেই ও বুঝে গেল তার বাবাকে সুস্থ করার মোক্ষম উপায়টা কি। আর এও বুঝে গেল ডাক্তার তাকে কি করতে বলছে। কিন্তু ডাক্তার, আপনি তো জানেন আমার পক্ষে এটা করা সম্ভব না। আমি জানি, কিন্তু তুমি কি চাও তোমার বাবাকে সুস্থ করতে? হুম,
তাহলে বিয়েটা করে ফেলো। বিয়ে শব্দটা শুনতে রিয়ান রাগান্বিত কণ্ঠে ডক্টরকে বলে উঠল। নো ডাক্তার, নো, আমি এটা কখনো করতে পারবো না। ডাক্তার তখন বলল, ও রিয়ান, কাম অন। আমি তো তোমাকে বলিনি তোমার হৃদয়ে অন্য কাউকে স্থান দাও। আমি শুধু বলেছি তোমার বাবার সুখের জন্য একটু অভিনয় করো। কাউকে 2 মাসের বউ হিসাবে ভাড়া করে আনো। রিয়ান ডাক্তারের এমন কথায় বলে উঠল, কিন্তু এমন মেয়ে কোথায় পাবো যে 2 মাসের জন্য আমার ভাড়াটে বউ হিসেবে অভিনয় করবে? আমার কাছে আছে। মানে? তোমার অত জানা লাগবে না। তোমার 2 মাসের ভাড়াতে বউ লাগবে আর মেয়েটার 1 লক্ষ টাকা লাগবে। ব্যাস, কাহিনী খতম। আর আমার মনে হয় 2 মাসের মধ্যে তোমার বাবা সুস্থ হয়েও যাবে। তো তখন কোনো একটা অজুহাত দিয়ে তুমি মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিও, ওকে? রিয়ান ডাক্তারটির কথাই সম্মতি দেয়। কেননা রিয়ান তাকে অনেক বেশি বিশ্বাস ও ভরসা করে, কারণ এই ডাক্তারটি রিয়ানের পারিবারিক ডাক্তার। রিয়ান তাকে মামা বলে ডাকে। ধরতে গেলে রিয়ানের সাথে তার সম্পর্কটা বন্ধুত্বের মতোই। রিয়ানের সব খারাপ সিচুয়েশনের বন্ধু হিসেবে 2 হাতে এই ডাক্তার অর্থাৎ সাফাই দিয়ে রিয়ানকে আগলে রেখেছে। আর তাই রিয়ান সাফাদের কথা মতো রাইসাকে আজ বিয়ে করেছে। চারপাশে লাল নীল মরিচবাতি আর আনন্দের উল্লাসে বিয়ে হচ্ছে রিয়ান আর রাইসার। রিয়ানের আত্মীয় স্বজন সবাই আজ ভীষণ খুশি। আর সব থেকে বেশি খুশি মিস্টার শামসুল হক আর তার বউ। কেননা তাদের ধারণা হয়তো তাদের ছেলে আবার আগের মতো স্বাভাবিক জীবনযাপন করবে। আর রাইসার মায়াবী চেহারার রূপ লাবণ্য আর মৃদু কথা শুনে রিয়ানের বাবা মা ওকে বউ হিসেবে পেয়ে এতটাই খুশি হয়েছে যে একবারও ভুল করেও ওকে জিজ্ঞাসা করেনি ও কোন পরিবারের মেয়ে, ও কতটুকু পড়াশোনা করেছে, কিংবা ওর বাবা মা কোথায়। শুধু এক মুখ হাসি নিয়ে প্রাণ ভরে রিয়ানকে আর রাইসাকে দোয়া করে যায়। আর রিয়ান এর মা বাবার মুখে আজ 3 বছর পর হাসি দেখতে পেয়ে রাইসার সাথে হাসি মুখে দিব্যি অভিনয় করে যাচ্ছে। রাইসা রিয়ানের এই হঠাৎ বদলে যাওয়াটাকে দেখে নিজেই নিজেকে বলে উঠল, কিন্তু এমন মেয়ে কোথায় পাবো যে 2 মাসের জন্য আমার ভাড়াটে বউ হিসেবে অভিনয় করবে? আমার কাছে আছে। মানে? তোমার অত জানা লাগবে না। তোমার 2 মাসের ভাড়াতে বউ লাগবে আর মেয়েটার 1 লক্ষ টাকা লাগবে। ব্যাস, কাহিনী খতম। আর আমার মনে হয় 2 মাসের মধ্যে তোমার বাবা সুস্থ হয়েও যাবে। তো তখন কোনো একটা অজুহাত দিয়ে তুমি মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিও, ওকে? মেয়েটিকে 2 মাসের জন্য বউ হিসেবে ভাড়া করে এনেছে রিয়ান। মেয়েটার নাম রাইসা। খুব দরিদ্র পরিবারের মেয়ে বিধায় বাবার চিকিৎসার টাকা জোগাড় করতে রিয়ানের 2 মাসের ভাড়াটে বউ হিসেবে অভিনয় করার এগ্রিমেন্টটা হাসি মুখে মেনে নিয়েছে। অবশ্য এখানে রিয়ানের কোনো জোর জবরদস্তিও ছিল না। রিয়ান বিরাট বড়লোক শামসুল হকের একমাত্র পুত্র সন্তান। বাবা মায়ের আদরে সন্তান বিধায় ছোটবেলা থেকে কখনো অভাব কিংবা বাস্তবতা এগুলো তাকে স্পর্শ করতে পারেনি। আর স্পর্শ করতে পারেনি বিধায় আজ রিয়ান তার বাস্তবতাকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। কারোর জন্য সে জীবনটাকে বারবার থামিয়ে দিতে চাচ্ছে। সুন্দর জীবনটাকে অভিশাপের কালো অধ্যায়ে পরিণত করে ফেলেছে। দিনরাত অন্ধকার ঘরে ঘুমট ভাবে নির্জীবিতার আড়ালে বসে থাকে। নিকোটিন আর মদের সাথে বন্ধুত্ব করেছে। মা বাবা চোখের সামনে সন্তানের এই দশা দেখে মিস্টার শামসুল হক আর সহ্য করতে পারছিলেন না। অবশ্য সহ্য করা ছাড়া তার আর কোনো উপায়ও ছিল না। কেননা রিয়ান তো তার অতীতটাকে কোনো মতেই ভোলার চেষ্টা করছে না, বরং দিন দিন আরো বেশি অতীতটাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছে। আর এই অতীতটাকেও যত বেশি আঁকড়ে ধরবে তত বেশি ও ক্রমশ শেষ হয়ে যাবে। রিয়ানের বাবা ছেলের এই অবস্থা আর দেখতে পারছে না। কেননা দেখতে দেখতে 3টা বছর পার হয়ে গেছে, অথচ এত সময় দেওয়ার পরও রিয়ান একটুকু বদলায়নি। ছেলের চিন্তায় ক্রমশ মিস্টার শামসুল হকের শরীর দুর্বল হয়ে যাচ্ছে। আর এই দুর্বলতার ফলে এবং ছেলের জন্য অতিরিক্ত টেনশনের ফলে মিস্টার শামসুল হক গত 4 দিন আগে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে। ছোটবেলা থেকে রিয়ানের কাছে তার রিয়েল হিরো ছিল তার বাবা। সেই বাবার অসুস্থতা রিয়ানকে খুব বেশি ইমোশনাল করে ফেলে। কেননা ও ইতোমধ্যে নিজের হিয়ার মাঝে স্থান দেওয়া একজন মানুষকে হারিয়েছে। বাবাকেও যদি সেই মানুষটার মতো হারিয়ে ফেলে, এই চিন্তাধারা আর ভয় ক্রমশ রিয়ানকে আর বেশি ইমোশনাল করে ফেলে। আর রিয়ানের এই ইমোশনালটাকে মিস্টার শামসুল হক তার কাজে লাগায়। ডক্টর মিস্টার শামসুল হকের চিকিৎসা করার পর রিয়ানকে এসে বলে, ওনাকে দয়া করে কখনো উত্তেজিত করবেন না। কেননা উনি যদি একবার স্ট্রোক করে তাহলে কিন্তু, যাই হোক, উনি যা চায় সবসময় তাই করার চেষ্টা করবেন। যত পারবেন ওনাকে চিন্তা থেকে দূরে রাখবেন। আর আই থিঙ্ক উনি সব থেকে বেশি টেনশন আপনাকে নিয়ে করে। কারণ ওনার জ্ঞান ফেরার পর থেকে উনি বারবার একটা কথাই বলছেন, রিয়ান, নতুন করে জীবনটাকে শুরু কর বাবা। রিয়ান, এভাবে নিজেকে শেষ করে ফেলিস না বাবা। ডাক্তারের কথাগুলো শুনে রিয়ানের চোখ দুটো লাল হয়ে গেল। খুব গম্ভীর টাইপের ছেলে,
নিজের কষ্টগুলো কখনো কারো কাছে প্রকাশ করে না। আর বোধ হয় বিধাতা ওর নিশ্চুপ চোখ দুটোতে এক ফোঁটাও জলও দেয়নি। তাই তো ওর মন আকাশে মেঘের ঘটা থাকলেও ওর চোখের মধ্যে কখনো বৃষ্টি ঝরে না। সেই দিনও নিজেকে এইভাবে পাথর করে রেখেছিল, যেই দিনও নিজের সব থেকে কাছের মানুষটাকে হারিয়ে ফেলেছিল। ডক্টর রিয়ানের এই নিশ্চুপতা দেখে কাতর স্বরে রিয়ানকে বলে উঠল। রিয়ান, অতীতে যা হয়েছিল প্লিজ ভুলে যাও না। রিয়ান তখন অট্ট হাসি দিয়ে বলে উঠল। আপনি সবকিছু জানার পরেও কিভাবে এটা বলছেন? দেখো রিয়ান, জীবন কারোর জন্য থেমে থাকে না। আর হ্যাঁ, বিধাতা তোমার ভাগ্যে এভাবেই লিখেছে বিধায় তোমার সাথে এমন হয়েছে। আর তাছাড়া তুমি কি তোমার অতীতের জন্য তোমার আরেকটা প্রিয় মানুষকে হারাতে চাও? তোমার মাকে রঙিন শাড়ি থেকে বিধবা শাড়ি পরনে অবস্থা দেখতে চাও? ক্রমশ চুলগুলোকে টানতে টানতে রিয়ান বলে উঠল। না, কখনো না ডাক্তার। তাহলে প্লিজ বাবার কথাটা শোনো। ডাক্তারের কথাগুলো শুনে রিয়ান থ হয়ে নিচে বসে যায়। কেননা গত 2 বছর যাবৎ রিয়ানের বাবা রিয়ানের কাছে একটা আবদারই শুরু করেছে। বাবা বিয়ে কর, বাবা জীবনটাকে নতুন করে শুরু কর। যখনই রিয়ানকে মিস্টার শামসুল হককে কথাগুলো বলতো, তখনই রিয়ান পাগলের মতো আচরণ শুরু করত। ঘরের জিনিসপত্র সব ভেঙে ফেলতো, অন্ধকার করে দৌড় দিয়ে দিনের পর দিন পার করে দিত। রিয়ানের চোখের সামনে সেই স্মৃতিগুলো ভেসে আসলো, সাথে আরো একটা স্মৃতিও ভেসে আসলো। কয়েকদিন আগেও মিস্টার শামসুল হক হঠাৎ রিয়ানের ঘরে ঢুকে অঝরে দাঁড়ায় কেঁদে বলে উঠেছিল। বাবা, আমি যদি মরেও যাই তাহলে তোর কাছে আমার দাবি ও শেষ ইচ্ছে থাকবে, তুই নিজের জীবনটাকে নতুন করে শুরু করবি। এই ঘর আলো করে একটা লক্ষ্মী বউ ঘরে আনবি। রিয়ানের এই কথাটি মনে পড়তেই ও বুঝে গেল তার বাবাকে সুস্থ করার মোক্ষম উপায়টা কি, আর এও বুঝে গেল ডাক্তার তাকে কি করতে বলছে। কিন্তু ডাক্তার, আপনি তো জানেন আমার পক্ষে এটা করা সম্ভব না। আমি জানি, কিন্তু তুমি কি চাও তোমার বাবাকে সুস্থ করতে? হুম। তাহলে বিয়েটা করে ফেলো। বিয়ে শব্দটা শুনতে রিয়ান রাগান্বিত কণ্ঠে ডক্টরকে বলে উঠল। নো ডাক্তার, নো, আমি এটা কখনো করতে পারবো না। ডাক্তার তখন বলল। ও রিয়ান, কাম অন। আমি তো তোমাকে বলিনি তোমার হৃদয়ে অন্য কাউকে স্থান দাও। আমি শুধু বলেছি তোমার বাবার সুখের জন্য একটু অভিনয় করো। কাউকে 2 মাসের বউ হিসাবে ভাড়া করে আনো। রিয়ান ডাক্তারের এমন কথায় বলে উঠল। কিন্তু এমন মেয়ে কোথায় পাবো যে 2 মাসের জন্য আমার ভাড়াটে বউ হিসেবে অভিনয় করবে? আমার কাছে আছে। মানে? তোমার অত জানা লাগবে না। তোমার 2 মাসের ভাড়াটে বউ লাগবে আর মেয়েটার 1 লক্ষ টাকা লাগবে। ব্যাস, কাহিনী খতম। আর আমার মনে হয় 2 মাসের মধ্যে তোমার বাবা সুস্থ হয়েও যাবে। তো তখন কোনো একটা অজুহাত দিয়ে তুমি মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিও, ওকে? রিয়ান ডাক্তারটির কথাই সম্মতি দেয়, কেননা রিয়ান তাকে অনেক বেশি বিশ্বাস ও ভরসা করে। কারণ এই ডাক্তারটি রিয়ানের পারিবারিক ডাক্তার। রিয়ান তাকে মামা বলে ডাকে। ধরতে গেলে রিয়ানের সাথে তার সম্পর্কটা বন্ধুত্বের মতোই। রিয়ানের সব খারাপ সিচুয়েশনের বন্ধু হিসেবে 2 হাতে এই ডাক্তার অর্থাৎ সাফাই দিয়ে রিয়ানকে আগলে রেখেছে। আর তাই রিয়ান সাফাদের কথা মতো রাইসাকে আজ বিয়ে করেছে। চারপাশে লাল নীল মরিচবাতি আর আনন্দের উল্লাসে বিয়ে হচ্ছে রিয়ান আর রাইসার। রিয়ানের আত্মীয় স্বজন সবাই আজ ভীষণ খুশি। আর সব থেকে বেশি খুশি মিস্টার শামসুল হক আর তার বউ। কেননা তাদের ধারণা হয়তো তাদের ছেলে আবার আগের মতো স্বাভাবিক জীবনযাপন করবে। আর রাইসার মায়াবী চেহারার রূপ, লাবণ্য আর মৃদু কথা শুনে রিয়ানের বাবা মা ওকে বউ হিসেবে পেয়ে এতটাই খুশি হয়েছে যে একবারও ভুল করেও ওকে জিজ্ঞাসা করেনি ও কোন পরিবারের মেয়ে, ও কতটুকু পড়াশোনা করেছে, কিংবা ওর বাবা মা কোথায়। শুধু এক মুখ হাসি নিয়ে প্রাণ ভরে রিয়ানকে আর রাইসাকে দোয়া করে যায়। আর রিয়ান এর মা বাবার মুখে আজ 3 বছর পর হাসি দেখতে পেয়ে রাইসার সাথে হাসি মুখে দিব্যি অভিনয় করে যাচ্ছে। রাইসা রিয়ানের এই হঠাৎ বদলে যাওয়াটাকে দেখে নিজেই নিজেকে বলে উঠল। বাবা, এই হট টেম্পারেচার হঠাৎ এমন আইসকুল হলো কেন? কালকেই তো ক্যাফেতে আমার সাথে এগ্রিমেন্ট সাইন করার সময় কি গম্ভীর কণ্ঠে ভাব নিয়ে কথা বলছিল। লিসেন, আপনাকে বিয়ে করেছি শুধু আমার বাবা মায়ের সুখের জন্য। সো একদম আমাকে ভুল করেও তুমি বলবেন না। মনে রাখবেন, জাস্ট আপনার সাথে আমার 2 মাসের বিয়ে। 2 মাস পর আপনি আপনার পথে আর আমি আমার পথে। আর হ্যাঁ, নিজের সীমা একদম অতিক্রম করবেন না। আর এখন আমাকে মিষ্টি করে বলছে তুমি এই অবস্থায় কমফোর্টেবল ফিল করছো রাইসা? যত সব। রাইসা এই বিড়বিড়ে কথা বলা রিয়ান কিছুটা বুঝতে পেরে ভ্রু কুঁচকে রাইসাকে বলে উঠল। হ্যালো, আপনি কি কিছু আমাকে বলেছেন? যাও বাবা, একটু আগেই তো আমাকে কি সুন্দর তুমি বলে কি ঢং করলেন, এখন আবার আপনিতে চলে গেলেন। লিসেন, একটু আগে আম্মু আব্বু এখানে ছিল বিধায় তাদের মুখে হাসি ফোটানোর জন্য এটা করেছি। ও
তাই বলুন, এই জন্যই তো বলি হট টেম্পারেচার হঠাৎ হাই স্কুল হলো কেন? রিয়ান কথাটা শোনা মাত্রই রাগান্বিত স্বরে রাইসাকে বলে উঠল। এক্সকিউজ মি। রাইসা রিয়ানের চোখ মুখ দেখেই বুঝে ফেললো ও খেপেছে, তাই টপিকটা চেঞ্জ করার জন্য হাসি মুখে রিয়ানকে বলে উঠল। আরে দেখুন, সবাই আমাদের ছবিও তুলছে, ওইদিকে খেয়াল করেন, না হলে বুঝে ফেলবে কুছ তো গরমিল হ্যায়। বাচ্চা। রিয়ানের বাচাল মন্তব্যটা শুনে রাইসা রাগান্বিত স্বরে রিয়ানকে বলে উঠল। আপনি কি একটা বক রাক্ষস মুখে একটু হাসি নেই? জীবনে কি কখনো হাসতে শেখেননি? রাইসা এই রকম কথা রিয়ানের হঠাৎ পুরনো সেই স্মৃতিগুলো চোখের সামনে চলে আসলো। একটা সময় ছিল যখন এই মুখে হাসি ছাড়া বিষাদের মেয়ে কখনোই ঠাঁই পেত না, কিন্তু আজ যে হাসিটা দিয়েছিল সেই কেড়ে নিয়ে অনেক দূরে চলে গেল। রিয়ানের সব স্মৃতি মনে পড়তে ও কর্কশ কণ্ঠে রাইসাকে বলল। ডোন্ট ক্রস ইয়োর লিমিট। কথাটি বলে এই জায়গাটি ত্যাগ করে চলে গেল। রিয়ানের এই রূপ আচরণ দেখে রাইসা বলে উঠল। বাবাই তো দেখছি পাগলের পাল্লায় পড়লাম। ভাড়াটে বউ, ওকে তোর সাইজ করতেই হবে। হঠাৎ রাইসার সামনে হলো, পেছন থেকে কেউ একজন তাকে বলছে, মা, কোনো সমস্যা হয়েছে? মেয়েলি কণ্ঠটা পেয়ে রাইসা পেছনে তাকিয়ে দেখে রিয়ানের মা রাইসার মাথায় আলতো করে স্পর্শ করে এই কথাটি বলছে। রাইসা রিয়ানের মাকে দেখে স্নেহমাখা কণ্ঠে বলে উঠল। না, কিছু হয়নি মা। তাহলে রিয়ান এভাবে চলে গেল কেন? এমনি। ও এইরকমই, ওকে একটু মা আগের জীবনে ফিরিয়ে এনো, তাহলে আমি না সারা জীবন তোমার কাছে ঋণী থাকবো। রিয়ানের মা কথাগুলো বলে চোখের জল মুছতে মুছতে চলে যায়। রাইসা তখন বলে উঠল। এই হট টেম্পারেচারকে কিভাবে আমি সামলাবো আল্লাহই জানে। কাজই চলে এসেছে, বিয়ে প্রায় সম্পূর্ণ। তবে বিয়েটা সম্পূর্ণ হওয়ার পর ক্রমশ রিয়ানের চোখে মুখে মিথ্যে সুখের যে অভিনয় ছিল তা ক্রমান্বয়ে বিষাদের মেঘের কাছে হার মেনেছে। রিয়ান বারবার রাইসাকে বলতে লাগলো। দেখুন ভাড়াটে বউ, আপনি কিন্তু আপনার সীমা কখনোই ক্রস করবেন না। রিয়ানের বাবার এই কথাটা রাইসার প্রচন্ড রেগে রিয়ানকে বলে উঠল। আরে মশাই, এই কথাটা আর কয়বার বলবেন? লাইফে কত ছেলে দেখেছি, কিন্তু আপনার মতো একটা গাধাও দেখিনি। হ্যালো, খালি ভাব দেখায় যত সব। রিয়ান রাইসাকে কিছু বলার আগে রিয়ানের চাচাতো বোন মিথিলা দুজনের মাঝে ঢুকে হাসি মুখে রাইসাকে উদ্দেশ্য করে বলল। কি এত কথা ভাবি, এখনই তোমাদের এই অবস্থা? মিথিলার এই রূপ মজা রিয়ানের একদমই পছন্দ হচ্ছে না। গম্ভীর কণ্ঠে মিথিলাকে রিয়ান বলল। মিথিলা, আমি এসব একদমই পছন্দ করি না। রাইসা তখন রিয়ানকে একটা মুখ ভেঙচি দিয়ে বলে উঠল। না মিথিলা, এসব বলো না, বরং এখানে দাঁড়িয়ে থেকে কারোর শোকে নীরবতা পালন কর। মিথিলা রাইসার এই রূপ কথা শুনে হাসতে থাকে। যেই মাত্র রিয়ানের দিকে চোখ করে অমনি ভয়ে ভয়ে রিয়ানকে সরি বলে চলে গেল। মিথিলা যাওয়ার মাত্রই রিয়ান রাইসার হাতটাকে শক্ত করে ধরে বলল। বেশি বার বাড়বেন না। হ্যাঁ। রিয়ান এতটাই জোরে রাইসার হাতটা ধরেছিল যে রাইসার প্রচুর ব্যথা পাচ্ছিল। এতটাই পাচ্ছিল যে বাধ্য হয়ে সে রিয়ানকে কাতর স্বরে বলে উঠল। ব্যথা পাচ্ছি আমি। রিয়ান কথাটি শোনা মাত্রই হাতটা ছেড়ে চলে যায়। রাইসার হাতের দিকে তাকিয়ে থেকে হাতটা অনেক লাল হয়ে গেছে, প্রচন্ড ব্যথা করছে। না চাইতেও রাইসার চোখে থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো। কি হলো ভাবি? গলার আওয়াজ পেয়ে রাইসা পাশে তাকিয়ে দেখে মিথিলা দাঁড়িয়ে আছে। রাইসা অন্যদিকে তাকিয়ে চোখের জলগুলো মুছে ফেললো এবং একটু মুচকি হাসি দিয়ে মিথিলাকে বলল। কিছু না। তাহলে তুমি কাঁদছিলে কেন? এমনি বাবা, মায়ের কথা একটু মনে পড়েছে। থাক ভাবি, একদম কাঁদবে না। আর তাছাড়া আজ থেকে আমরাই তো তোমার আপনজন। বড় মাই তো আজ থেকে তোমার মা, আর বড় বাবা তোমার বাবা, আর আমি একমাত্র তোমার কিউট বোন। রাইসা মিথিলার কথাগুলো শুনে মিথিলাকে জড়িয়ে ধরলো আর মনে মনে ভাবলো। সবাই কত ভালো, শুধু রাক্ষসটাই খারাপ। ওর কিসের এত কষ্ট? কেনই বা হঠাৎ করে প্রচুর রেগে যায়? না, আমাকে জানতেই হবে। চলো ভাবি, এবার তোমাকে তোমার ঘরে নিয়ে যেতে বলেছে বড় মা। রাইসাকে নিয়ে মিথিলা ড্রয়িং রুমে চলে আসে। রাইসাকে রিয়ানের মা দেখে অত্যন্ত আদর মাখা কণ্ঠে বলে উঠল। মা, তোমার কোনো সমস্যা হচ্ছে? রিয়ানের মায়ের কথা শুনে রাইসা বিড়বিড় করে বলল। কিছু বলবে মা? না। ও আচ্ছা, রিয়ান কোথায়? পেছন থেকে রিয়ান তখন বলে উঠল। এই যে আমি মা। রিয়ানের ডাক পেয়ে রাইসা পেছনে তাকিয়ে একটা মুখ ভেঙচি দিয়ে বলে উঠল। রিয়ান তখন রাইসাকে উদ্দেশ্য করে বলে উঠল। ভাবি, তুমি ভাইয়াকে কি বলেছো? আমি কিন্তু শুনে ফেলেছি। মিথিলার এই কথাটা শুনে রাইসা একটু ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে মিথিলাকে বলল। ভয় পেও না ভাবি, আমি তোমার পক্ষে আছি।
এইসব দেবদাস কি, এগুলো ছাড়া আর কিছুই বলা যায় না। মিথিলা আর রাইসা দুজনেই রিয়ানকে নিয়ে এইরূপ মন্তব্য করতে থাকে আর খিলখিল করে হাসতে থাকে। রাইসা আর মিথিলার হাসি দেখে রিয়ান রাগান্বিত কণ্ঠে রাইসাকে উদ্দেশ্য করে বলে উঠল। আমি কি কোনো জোকার যে আমাকে দেখে এভাবে হাসতে হচ্ছে? রাইসা রিয়ানের প্রশ্নের উত্তরে হাসি মুখে বলে উঠল, ইউ কি হচ্ছে এসব? এখনই তোমরা ঝগড়া করবে নাকি? চারপাশে কিন্তু অনেক লোক। সো ভাবি চুপ। এন্ড ভাইয়া, আপাতত তুমি একটু স্কুল হও তো। মিথিলার কথা মতো রিয়ান নিজের রাগটাকে একটু কন্ট্রোল করলো। মিথিলার ভাই অর্থাৎ রিয়ানের চাচাতো ভাই রাহুল এসে রিয়ানের হাত ধরে বলে উঠল, আরে ভাইয়া, তুমি কি আজকে আমাদের সময় দিবে না? চলো বাইরে চলো, বাইরে তোমার অনেক ফ্রেন্ড তোমার অপেক্ষা করছে। হুম। রিয়ান চলে যাওয়ার পরেই রাইসা মিথিলাকে জিজ্ঞেস করে, আস্তে আস্তে তুমি সব বুঝতে পারবে ভাবি। এখন উপরে তোমার রুমে চলো। রাইসা আর কোনো কথা না বাড়িয়ে মিথিলার হাত ধরে উপরে যেতে লাগলো আর ভাবতে লাগলো। রাইসা মিথিলার সাথে রিয়ানের রুমে যেতেই অবাক হয়ে যায়। পুরো ঘর যেন স্বর্গের মতো। ঘরের পশ্চিম পাশে রাজাদের মতো পালঙ্ক, আর সেই পালঙ্কের ওপর গোল্ডেন কালারের একটি বিছানা চাদর, যেটি রোদের কিংবা তীব্র আলোর স্পর্শে লালচে কালার ধারণ করে। তার উপরে গোলাপের পাপড়ি দিয়ে একটা লাভ আঁকা। বিছানাটা চারপাশে রং বেরঙের ফুল আর গন্ধ আর সৌন্দর্যে যে কাউকে ঘরটার প্রতি আকৃষ্ট করে ফেলবে। বিছানা দক্ষিণ পাশে একটা মস্ত বড় জানালা, যা দিয়ে চাঁদের হাট দেখা যায়। পুরো ঘরের মোট 4টা জানালা, আর 4টা জানালার মধ্যেই লাল পায়ের গোল্ডেন কালারের পর্দা। ঘরের দেওয়ালটায় হালকা ব্লু কালার করা, আর ঘরটার উত্তর দিকে মস্ত বড় এক বারান্দা, যা দিয়ে বাইরের দৃশ্যও দেখা যায়। কি ভাবি, পছন্দ হয়েছে রুমটা? কিন্তু কিন্তু কি? আসলে আমি এই প্রথম এত বিলাসবহুল ঘর দেখেছি। এইটুকু দেখে তোমার এই অবস্থা, তাহলে বাকি জীবন কি করবে? মানে মানে তোমার যার সাথে বিয়ে হয়েছে সে এর চেয়েও আরো বেশি বিলাসিতা পছন্দ করে। যাই হোক, তুমি রুমে গিয়ে ফ্রেশ হও, ভাইয়া কিছুক্ষণ পর চলে আসবে। এই কথা বলে মিথিলা চলে যায়। মিথিলা চলে যাবার পর রাইসা ঘরে ঢুকেই দরজার ভেতর দিয়ে আটকে দেয়। তারপর মনের আনন্দে গান গাইতে গাইতে পুরো ঘর ঘুরে ঘুরে দেখলো। বাবা, রাক্ষসে দেখি চয়েস আছে না। খ্যাত টাইপের কোনো ছেলের অন্তত ভাড়াটে বউ হইনি। এই কথা বলতে বলতে রাইসা পালঙ্কটির প্রতি আকৃষ্ট হয়ে সেটাকে কাছ থেকে দেখার জন্য তার দিকে যেতে হঠাৎ তার চোখ পড়লো ঘরের দেওয়ালগুলোর দিকে ভালো করে তাকাতেই রাইসার মুখটা বিষাদের কালো মেঘপুঞ্জ বাসা বেঁধে। রাইসা দেখতে পেল রিয়ানের পুরো ঘরের দেওয়াল জুড়ে শুধু একটি মেয়ের ছবি, আর প্রতিটি ছবির নিচে দিয়ে লেখা, এখনো তোমায় ভালোবাসি রিয়া। চলে গেছো তাই বলে কি ভুলে যাব? এখনো মাঝ রাতে তোমার জন্য বুকটা কেঁপে ওঠে রিয়া। রাইসা রিয়ানের এইসব কাণ্ড থেকে সহ্য করতে না পেরে বলে উঠল, ইস, পাগল আবার কাব্যও লিখে যত সব ঢং। কিন্তু এই মেয়েটিকে সারা ঘর জুড়ে এই মেয়েটির ছবি বা কেন? রাইসা যখন এসব চিন্তা ভাবনায় মগ্ন ছিল, ঠিক তখনই রাইসার মনে হলো দরজায় কেউ একজন নক করছে। দরজার নকের আওয়াজে রাইসার কানে আসতেই রাইসা প্রচন্ড রাগান্বিত কণ্ঠে বলে উঠল, এই কে? ওপাশ থেকে ধমক দিয়ে কেউ একজন বলে উঠল, আমি? আমি কে? এই বাচ্চা মেয়ে, দরজা খুলো। রাইসা কথাটি শুনেই বুঝতে পারলো রিয়ান ছাড়া এ আর কেউ নাই। ও, তাছাড়া এই ঘরটা তো বক রাক্ষসেরই। তো ওই তো এখন এই ঘরে আসবে। রাইসা গিয়ে দরজাটা খুলতেই দেখতে পেল রিয়ানের চোখে মুখে রাগ ভাব। রিয়ানের মুখের দিকে তাকিয়ে রাইসা ভয়ে ভয়ে বলে উঠল, শাট আপ। এন্ড জানি। এখন আপনি আর কি বলবেন? ডোন্ট ক্রস ইউর লিমিট। তো তাছাড়া আর কি বলবো? তুমি আমার ঘরে ঢুকে আমার অনুমতি ছাড়া দরজা লাগিয়েছো। সাহস তো কম নয় তোমার। সাহসে কি রেখেছেন আপনি? হ্যাঁ, আপনি কি জানেন আমি কে? রিয়ান তখন রাইসার মুখের একদম নিকটে গিয়ে বলে উঠল, কে আপনি? বাবা, এ তো দেখছি হট হয়ে যাচ্ছে না, একে কন্ট্রোল করতেই হবে। এই বলে রাইসা খিলখিল করে হাসতে হাসতে রিয়ানকে বলে উঠল, আমি কেউ না। ইউ। আপনি তো গরম হন কেন? হ্যাঁ, যাই হোক, এই পুরো ঘরে দেয়াল জুড়ে এগুলো কার ছবি? রাইসার এইরূপ প্রশ্ন রিয়ানের আচরণের মাঝে একটু পাগলামি ভাব দেখা গেল। রিয়ান ছবিগুলোর অতি নিকটে গিয়ে একটি ছবির মধ্যে হাত দিয়ে কান্না মাখা কণ্ঠে রাইসাকে বলে উঠল, এ আমার সব, এ আমার ভালোবাসা, ও আমার বউ। ও ছাড়া আমার হৃদয়ে অন্য কারো স্থান নেই, আর কখনো হবেও না। আর এই কথাটি মাথায় ঢুকিয়ে নেবেন, ওকে?
আর ভুল করেও কখনো এই ছবিকে টাচ করবেন না। যদি ও আপনার বউ হয় তাহলে আমাকে বিয়ে করেছেন কেন? আর তাছাড়া ওই বা কোথায়? সেই কৈফিয়ত আপনার কাছে দিতে আমি বাধ্য নই। আর তাছাড়া আপনাকে আমি আমার ভাড়াটে বউ হওয়ার জন্য জোর করিনি। আপনার টাকা লাগবে বিধায় আপনি আমার ভাড়াটে বউ হওয়ার জন্য রাজি হয়েছেন। সো আমার সম্পর্কে কিছু জানার একদম চেষ্টা করবেন না, ওকে? এই বলে রিয়ান বিছানার দিকে যেতেই দেখে ফুল দিয়ে পুরো বিছানা সাজানো। ফুল দেখে রিয়ান ক্রমশ আরো বেশি রেগে যায়। রাইসার কাছে গিয়ে রাইসাকে বলে উঠলো, এই ঘর ফুল দিয়ে কে সাজালো? হ্যাঁ, কে সাজালো? রাইসা রিয়ানের আচরণ দেখে খুব বেশি ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে রিয়ানের প্রশ্নের উত্তর দিল, আমি জানি না। ওকে ফাইন, আজ থেকে জেনে রাখুন। লিসেন, আমি পৃথিবীতে সব থেকে বেশি ফুলকে অপছন্দ করি। আর এসব হয়তো মিথিলার কাজ, যত সব। রাইসাকে এই কথা বলে বিছানার কাছে গিয়ে পুরো বিছানার চারপাশের ফুলগুলোকে ক্রমশ ছিঁড়ে ফেলে দিতে লাগলো আর বলতে লাগলো, আই ডোন্ট লাইক ফ্লাওয়ার। রাইসা রিয়ানের এই রূপ ভয়ঙ্কর আচরণে খুব ভয় পেয়ে যায়। তারপর ভয়ে ভয়ে রিয়ানকে থামানোর জন্য ও রিয়ানের কাছে যায়। রিয়ানের কাছে যেতেই রিয়ান ওকে জোরে সরে একটা ধাক্কা মারে। ফলে রাইসা নিচে পড়ে গিয়ে হাতে প্রচন্ড ভাবে ব্যথা পায়। রিয়ান রাইসার ব্যথাটাকে কোনো ভ্রুক্ষেপ না করে সোজা ঘর থেকে বেরিয়ে যায়। রিয়ানের এই রূপ নিষ্ঠুরতার আচরণ দেখে রাইসা খুব বেশি কষ্ট পায়। এত নিষ্ঠুর কিভাবে একটা মানুষ হয়? ব্যথা পেয়েছে অথচ একবার দেখলো না, এমন কেন উনি? তারপর রাইসা আস্তে আস্তে উঠে দাঁড়ালো। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে বারান্দার কাছে গিয়ে বাহিরের দিকে তাকিয়ে রইল আর ভাবলো, বাহ, বাচাল হলেও ভালোই তো কথা বলতে পারেন। এই বলে রাইসা পেছন ফিরে তাকাতেই দেখে রিয়ান দাঁড়িয়ে আছে। একটু অভিমানী কণ্ঠে রাইসা তখন বলে উঠল, ও আপনি হট টেম্পারেচার? আমার উপর অভিমান হয়েছে, কিন্তু তাও আমাকে হট টেম্পারেচার বলাটা গেল না। রাইসা রিয়ানের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে মুখটাকে নিচু করে দাঁড়িয়ে থাকে। রাইসার এই নীরবতা দেখে রিয়ান চুপচাপ অনেকক্ষণ বাইরের দিকে তাকিয়ে থাকে। তারপর আসলে আমি একটু দুঃখিত আত্মহত্যা তখন করে আপনাকে বলে ওভাবে উঠল। ধাক্কা দেওয়ার জন্য। রাইসা রিয়ানের এই অপরাধ বোধ দেখে একগাল হাসি দিয়ে সব অভিমানকে আড়ালে রেখে রিয়ানকে বলে উঠল, কোনো সমস্যা নেই বক রাক্ষস। কি? না মানে রিয়ান সাহেব। আপনি তো ভারী অদ্ভুত মেয়ে। একটু আগেই তো দেখলাম একরাশ অভিমান, আর এখন নিমিশেই সব উধাও। ও আমি এরকমই। ওকে ফাইন, আমার সাথে আসুন। এই বলে রিয়ান রাইসার হাতকে আলতো করে ধরে রাইসাকে বারান্দা থেকে ঘরে বিছানিয়ে নিয়ে বসায়। তারপর রাইসার হাতের মধ্যে মলম লাগিয়ে দেয়। রাইসা রিয়ানের এই কাণ্ড দেখে নিজেই নিজেকে বলে উঠল, কি অদ্ভুত ছেলে! এই গরম, এই আবার ঠান্ডা, এত অদ্ভুত কেন উনি? কিছু ভাবছেন আপনি? ভাবছি কোন পাগলের পাল্লায় পড়লাম। হ্যাঁ মানে? মানে আমি বলছি আমি এখন লুডো খেলবো। কি? আস্তে আস্তে, কানের পর্দা তো ফেটে গেল। বাজে কথা বন্ধ করুন আর ঘুমিয়ে পড়ুন। এই কথা বলে রিয়ান উঠে দাঁড়াতে রাইসা রিয়ানের হাতটা শক্ত করে ধরে বলল, না, আমি সব আলতু ফালতু আবদার পূরণ করিনি। কি করবো বলুন? আমি মানুষটাই তো আলতু ফালতু। রাইসার এমন কথায় রিয়ানের প্রতি একটু মায়া জাগ্রত হলো। তাই রিয়ান সহানুভূতিশীল কণ্ঠে রাইসাকে বলে উঠল, সবাই তো বুঝলাম, বাট সরি, আমার কাছে লুডু নেই, ঘুমান। আর আপনি কি করবেন? কোথায় ঘুমাবেন? আমার সাথে নাকি? আজকে না, আর কি করবো আমি? মেয়ে মানুষ বিধায় আপনাকে বিছানাতে ঘুমাতে দিলাম, আর আমি সোফায় গিয়ে ঘুমালাম। ধুর, কার পাল্লায় যে পড়লাম। রিয়ান রাইসার কথায় কোনো পাত্তা না দিয়ে সোজা গিয়ে সোফায় শুয়ে পড়ে। রিয়ানের এই অবস্থা দেখে রাইসা বলে উঠল, আমি লুডো খেলবই। এই বলে নিজে নিজে চিল্লাতে লাগলো। পাঁচ ইয়ে। রাইসা চক্কা পাঁচ চিল্লাতে চিল্লাতে রিয়ান সোফায় বসে পড়লো। তারপর বলে উঠলো, হেই, আপনি কি পাগল হয়ে গেছেন? আর লুডুর কোর্ট নেই, ছক্কা পাঁচ পাইছেন কই? মনের ভিতর লুডো কোর্টের ছবি এঁকে খেলছি। প্লিজ দয়া করে আমায় একটু ঘুমাতে দিন। ওকে, যেহেতু দয়া চেয়েছেন তাই আর কথা বলবো না। ধন্যবাদ। এই বলে রিয়ান শুয়ে পড়লো। রাইসাও আর কোনো কথা বললো না। রিয়ানের মনে হলো রাইসা ঘুমিয়ে পড়েছে। তাই রিয়ান মনে মনে বলে উঠলো, যাক বাবা, বাচ্চার ঘুমিয়ে পড়েছে। যাই হোক, আমি এখন একটু ঘুমাই। এই বলে রিয়ানের ঘুমিয়ে পড়লো। আধ ঘন্টা পর রিয়ানের মনে হলো তার মুখের উপর কারো একজনের নিঃশ্বাস পড়ছে। কেউ একজন তার মুখের একদম নিকটে এসে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এই অনুভূতিতে একটু চমকে গিয়েও রিয়ান চোখ খুলতে দেখে ভয়ে রিয়ান সে যেই মাত্র বসতে যাবে অমনিতেই রাইসা রিয়ানকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দিল।
রিয়ান থাপ্পড়টা খেয়ে কিছু সময় রাইসার পানে তাকিয়ে রইল। তারপর সিংহর মতো গর্জন করে বলে উঠল, আপনি কি পাগল? কেন? কেন মানে আমাকে থাপ্পড় মেরে আবার কেন বলছেন? আসলে কি বলুন তো, আমার না ঘুম না আসলে যাকে সামনে পাই কিংবা আমার পাশে পাই তাকে ইচ্ছে মতো মারতে থাকি। আজীব মানুষ তো আপনি। তো ঘুমান, আপনাকে কি কেউ বলেছে রাত জাগতে? মানেটা কি? কিভাবে আমি ঘুমাবো? কেন চোখ বন্ধ করে ঘুমাবেন? আরে আমি সেটা বলিনি, আমি বলছি আপনি তো পুরো বিছানায় ফুল ছিঁড়ে এক অবস্থা করে রেখেছেন। ওগুলো পরিষ্কার না করলে আমি কিভাবে ঘুমাবো? তা পরিষ্কার করে ফেলুন। এই শখ কত! শুনুন, যে ফুল ছিঁড়েছে তারই পরিষ্কার করতে হবে। মানেটা কি? দেখুন, না পরিষ্কার করলে আপনি কিন্তু এখন আবার একটা থাপ্পড় খাবেন। তখন কিন্তু আমায় দোষ দিতে পারবেন না। ওকে ফাইন, আমি পরিষ্কার করে দিচ্ছি, বাট আমার একটা শর্ত আছে। কি শর্ত? বিছানা পরিষ্কার করে দেওয়ার পর 1 মিনিটও দেরি না করে আপনি ঘুমিয়ে যাবেন। ঠিক আছে। রাইসা চুপচাপ বসে থাকে আর রিয়ান প্রচন্ড তাড়াতাড়ি করে বিছানাটা পরিষ্কার করে ফেলে। তারপর রাইসাকে গম্ভীর কণ্ঠে বলল, এই যে ম্যাডাম, পরিষ্কার করে দিয়েছি, এবার দয়া করে একটু ঘুমান আর আমাকেও একটু শান্তি দিন। কিন্তু স্যার, আমার যে ঘুম পাড়ানির গান না শোনালে ঘুম আসে না। শাট আপ! আপনি কিন্তু এবার অতিরিক্ত আমাকে বিরক্ত করছেন। দেখুন, আমার এগুলো একদম পছন্দ না। আপনি তো একটা ছাগল, এগুলো আপনার পছন্দ হবে কি করে? যত সব। এই বলে রাইসা মুখটাকে ভার করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। রিয়ানও তখন আর কোনো কথা না বাড়িয়ে শুয়ে পড়ে। আবার অবাক দৃষ্টিতে দেওয়ালের সেই ছবিগুলোর পানে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, রিয়া, কেন আমায় ছেড়ে চলে গেছো? আমি যে বড্ড বেশি একা হয়ে গেছি, বড্ড বেশি। রোজ রাতে রিয়ান এক রাতে নিকোটিন আর আরেক হাতে মদের বোতল নিয়ে রিয়ার ছবিগুলো তাকিয়ে এরকম নানা কথা বলতে থাকে। কখনো বা চোখগুলো কষ্টের স্পর্শে লাল করে ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে। একটা রাতকে হিসাবে পার করে দেয়। কেননা রিয়ান যখন ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে কিংবা ছবিগুলোর সাথে কথা বলে, তখন ওর মনে হয় ফ্রেম বন্ধ থাকা ছবিটির মানুষটি ওর নিষ্ঠুর ভাবে ওর কথাগুলো শুনছে, ওর জন্য কাঁদছে। আর ও ব্যতিক্রম কিছু হয়নি। সারা রাত নির্ঘুম চোখে ছবি পানে তাকিয়ে থাকার কারণে ভোরের দিকে রিয়ানের চোখ একটু ঘুম নেমে আসে। কিন্তু 5:30-এ হালকা পানির স্পর্শে রিয়ানের সেই ঘুমটাও ভেঙে যায়। একটু অস্বাভাবিক ভাব নিয়ে চোখ কচলাতে কচলাতে তাকাতে রিয়ান দেখতে পেল রাইসা এক হাতে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। এসব কি? সরি, দেখুন এত বেলা অবধি মুসলমান জাতির ঘুমাতে নেই। আর তাছাড়া আপনাকে সেই কখন থেকে আমি ডাকছি, কিন্তু আপনার কোনো সাড়া শব্দ নেই, তাই বাধ্য হয়ে এটা করতে হয়েছে। এবার দয়া করে যান, গিয়ে অজু করুন, তারপর নামাজ পড়তে যান। রাইসার কথায় রিয়ান কোনো উত্তর না দিয়ে বিছানা থেকে সোজা উঠে ওয়াশরুমে চলে যায়। রিয়ানকে ওয়াশরুমে যেতে দেখে রাইসার চোখে মুখে আনন্দ নেমে আসে, কিন্তু পরক্ষণে তার নিমেষেই আবার মেঘের কাছে হার মানে। রিয়ান ওয়াশরুম থেকে এক জগ পানি এনে সোজা রাইসার মাথায় ঢেলে দেয়। পানিটা এতটাই ঠান্ডা ছিল যে তার স্পর্শে রাইসা কাঁপতে লাগলো। কিন্তু রিয়ান রাইসার কাঁপুনিকে গুরুত্ব না দিয়ে অনায়াসে রাইসাকে বলে উঠল, ভাড়াটে বউ হিসেবে এসেছেন, ভাড়াটে বউ হয়েই থাকুন। একদম আমার উপর অধিকার ফলাতে চাইবেন না। আর হ্যাঁ, ভুল করেও দ্বিতীয়বার এই কাজ করার আগে একবার হলেও ভাববেন যে আপনি কার সাথে এসব করছেন। আন্ডারস্ট্যান্ড? এই বলে চোখে মুখে একরাশ রাগ নিয়ে রিয়ান ঘর থেকে বেরিয়ে যায়। আর রাইসা রিয়ানের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তারপর চোখ থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরিয়ে বলে উঠল, আসলে পৃথিবীর মানুষগুলো বড়ই অদ্ভুত, এদের চেনা বড় দায়। এরা যখন তখন বদলে যেতে পারে, যখন তখন। এই বলে রাইসা অঝরে দাঁড়ায় কাঁদতে লাগলো। কিন্তু পরক্ষণে রাইসার কান্নাটা হঠাৎ বন্ধ হয়ে যায়, একটা কথাই ভেবে। আসলে আমাদের উচিত মানুষের বদলে যাওয়াটা না দেখে তার বদলে যাওয়ার কারণটা খোঁজা, আর আজ থেকে সেটাই আমি করব। চোখে জলগুলো মুছে মুখে এক গাল হাসি দিয়ে রাইসা লাগেজ থেকে জামা কাপড় বের করলো। মেরুন কালারের একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে তারপর নামাজ পড়ে পুরো ঘরটাকে পরিপাটি করে সাজাতে শুরু করলো। আলমারিতে তাকের এক পাশে নিজের জামা কাপড়গুলো, অন্য পাশে রিয়ানের শার্ট প্যান্ট গোছাতে লাগলো। হঠাৎ রাইসা চোখে পড়লো রিয়ানের শার্ট প্যান্টের নিচে 3টে মদের বোতল। বোতলগুলো পেয়ে রাইসা অবাক দৃষ্টিতে বোতলগুলোর দিকে তাকিয়ে রইলো। তারপর নিজেই নিজেকে বলে উঠলো, মানুষ নাকি সৃষ্টির সেরা জীব, অথচ এই সম্মান পাওয়ার পরও এরা সামান্য কষ্টতে কেন এভাবে ভেঙে পড়ে, ক্রমশ নিজেকে কেন এভাবে শেষ করে দেয়। কিন্তু একবার কি তাদের মাথায় এটা আসে না যে এই বলে রাইসা মদের বোতলগুলো আলমারি থেকে সরিয়ে ফেলে। ভাবি, ভাবি, কে? আমি। ও মিথিলা, এসো ভেতরে এসো। মিথিলা ঘরে ঢুকতেই এক গাল হাসি নিয়ে রাইসাকে বলে উঠলো, ভাবি,
প্রথম দিনেই তো তুমি বাজিমাত করে ফেলেছো। মানে? ভাবি, তুমি আমার মানে জানতে চাও? তুমি জানো ভাইয়া আজকে ভোরে বড় বাবার সাথে ফজরের নামাজ পড়তে গেছে। কি বলছো তুমি এসব? হ্যাঁ ভাবি, আমি ঠিকই বলছি, কেননা আমি নিজের চোখে দেখেছি ভাইয়া টুপি পরে বড় বাবার সাথে মসজিদে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে। আজ এত বছর পর এই প্রথম আমি আবার বড় বাবাকে হাসতে দেখেছি। ভাবি, এত ভালো একটা কাজ করার জন্য তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। এই মিথিলা, তুমি সত্যি বলছো তো? কেন ভাবি? আমার না বিশ্বাস হচ্ছে না। এই তুমি আমাকে একটা চিমটি কাটো তো। ওকে ফাইন। এই বলে মিথিলা মুচকি হাসতে হাসতে রাইসাকে ইচ্ছে করে জোরে সরে একটা চিমটি মারে। চিমটিটা খেয়ে রাইসা চিৎকার দিয়ে বলে ওঠে। উফ মিথিলা, চিমটি দিতে বলেছি বলে এত জোরে দেবে? কিন্তু রাইসা মিথিলার ভাবি। সরি কথাটি না শুনে আনমনেই চিন্তা করতে লাগলো। সেই তো নামাজ পড়তে গেল, তাহলে আমার সাথে কেন এমন আচরণ করলো? রাইসার এই রূপ রোবটের মতো দাঁড়িয়ে চিন্তার জগতে মগ্ন থাকতে দেখে মিথিলা একটু বিরক্ত ভাবে নিয়ে রাইসার হাত স্পর্শ করে বলে উঠল। কি এত ভাবছো ভাবি? না কিছু না। ও, এই বলে মিথিলা নিজের হাতটা গুটিয়ে নিতে ব্যস্ত হতেই হঠাৎ ওর মনে হলো রাইসার শরীরটা কেমন জানি গরম হয়ে আসছে। একটু অবাক কণ্ঠে মিথিলা রাইসাকে বলল। ভাবি, তোমার শরীর দেখি গরম হয়ে আসছে। রাইসা মিথিলার কথা ঘুরানোর জন্য হাসি মাখা কণ্ঠে বলে উঠল। আরে আমার ননদিনী ও কিছু না। এখন তুমি বলো, এত সকালে আমার ঘরে কেন আসছো? মিথিলাও তখন রাইসাকে উদ্দেশ্য করে বলে উঠল। তোমাকে নিচে মা, বড় মা ডাকছে, চলো। আর তাছাড়া কতক্ষণ পর পাড়ার লোকজন আসবে তোমায় দেখতে। আমায় দেখবে? কিন্তু কেন? বারে, তুমি আমার ভাইয়ের বউ, এ পাড়ার সব থেকে ধনী শামসুল হকের সাহেবের একমাত্র পুত্র রিয়ান হকের বউ। তো তোমাকে দেখতে আসবে না কি আমাকে দেখতে আসবে? আর তাছাড়া তুমি নতুন বউ না, সবাই দেখবে না আমার ভাবিটা কত সুন্দর। মিথিলার কথায় রাইসা একটু অন্যমনস্ক হয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল। নতুন বউ ভাবি সবকিছু শুধুমাত্র 2 মাসের জন্য। 2 মাস পর সবকিছু শেষ হয়ে যাবে, সবকিছু। ভাবি, তুমি কিছু বললে? হ্যাঁ না মানে মানে আমি বলেছি তাড়াতাড়ি নিচে চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। যাব, কিন্তু এখন না। কেন? কারণ তোমাকে তো এখনো আমি সাজালামই না। বড়মা বলেছে তোমাকে অনেক সুন্দর করে সাজাতে। এত সাজ দিয়ে কি হবে? বারে, আমার ভাইয়াকে তোমার প্রেমে ফাঁসাতে হবে না। মিথিলার কথাটার কোনো উত্তর না দিয়ে অট্ট হাসি দিয়ে মিথিলার দিকে তাকিয়ে রইল। ভাবি, তুমি ঘরে বসো, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? এসে বলবো, জাস্ট 5 মিনিট। আর হ্যাঁ ভাবি, এই 5 মিনিট তুমি একদম চুপটি করে এখানে দাঁড়িয়ে থাকো। এই বলে মিথিলা ঘর থেকে বেরিয়ে যায় আর রাইসা অন্যমনস্ক হয়ে বিছানার ওপর বসে ভাবতে লাগলো। আমি কি এদের ঠকাচ্ছি? এরা যখন জানতে পারবে আমি 2 মাসের ভাড়া করা বউ, 2 মাস পর নিজের ঠিকানায় চলে যাব, তখন এরা কি করবে? আসবো। রাইসা একটু চমকে উঠল। রিয়ান কোনো জবাব না দিয়ে ভদ্র ছেলের মতো রুমে ঢুকে যায়। রাইসা রিয়ানকে দেখতে পেয়ে বিছানার বালিশগুলোকে ঠিক করতে লাগলো। রিয়ানও দাঁড়িয়ে রাইসার বালিশ ঠিক করার দিকে তাকিয়ে রইল। রিয়ানের এভাবে অসহায়ত্ব ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রাইসা বালিশ গুছিয়ে একটু শান্ত কণ্ঠে রিয়ানকে বলল। আপনি কি কিছু বলতে চান? না মা। মা মানে? কি এত আমতামতা করছেন? কি বলবেন বলে ফেলুন। এই বলে রাইসা বিছানাটা ঝাড়তে লাগলো। রিয়ান তখন আস্তে আস্তে রাইসার কাছে এসে বলল। হাতটা পাতুন দেখি। রিয়ানের এমন কথা শুনে রাইসা বিছানা ঝাড়া বন্ধ করে বলে উঠল। কেন? আরে পাতুন না। ওকে। একটু অস্বস্তিকর ভাব নিয়ে রাইসা হাত পাততেই রিয়ান রাইসার হাতে এক পাতা প্যারাসিটামল দিয়ে প্রচন্ড রাগি মাখা কণ্ঠে বলে উঠল। এই নিন, আগে ভাগেই এখানে থেকে ওষুধ খেয়ে ফেলুন। কারণ বলা যায় না, সকালে পানিগুলো অনেক ঠান্ডা ছিল, ওগুলোর স্পর্শতার কারণে আবার জ্বর না চলে আসে, তখন কিন্তু আবার সব দোষ আমার ঘাড়েই এসে পড়বে। খেয়ে নিন। এই বলে রিয়ান নিজের আবেগটাকে লুকানোর জন্য রাইসার থেকে এক প্রকার পালিয়ে চলে যেতে লাগলো। ঠিক তখনই রাইসা একটু হেসে রিয়ানকে বলে উঠল। অল্প জ্বরকেই যদি সহ্য করতে না পারি, তাহলে জীবনের ঝড়কে কিভাবে ফেস করবো? রাইসার কথাগুলো শুনে রিয়ান থমকে গিয়ে রাইসাকে আচমকা কণ্ঠে বলে উঠল। মানে? মানে আপনি বোধহয় লাইফে কখনো স্যাক্রিফাইস করেননি, তাই না? তা বলতে পারেন এক প্রকার, হ্যাঁ। আসলে ছোটবেলা থেকেই মা বাবার ছায়ার নিচে থেকে মানুষ হয়েছি, তো এই জন্য কখনো রিয়েল লাইফের জটিলতার মুখোমুখি হতে হয়নি। এর জন্যই এই অবস্থা। রাইসার কথাগুলো শুনে রিয়ান অবাক দৃষ্টিতে রাইসার পানে তাকিয়ে থাকে। তারপর বলে ওঠে। আমার অনেক কাজ আছে, আমি আসি।
রাইসা ও রিয়ানকে কোনো বাধা দিল না, কেননা রাইসা বুঝতে পেরেছে এই মানুষটি প্রত্যহ নিজের থেকে নিজের কাছের মানুষগুলোকে থেকে পালিয়ে বেড়াচ্ছে। হয়তো একদিন এই পালানো সমাপ্ত হবে। শুনুন, গলার আওয়াজটি পেয়ে রাইসা দরজার দিকে তাকাতেই দেখে রিয়ান দাঁড়িয়ে আছে। জি বলুন। না আসলে আপনার কথাগুলো শুনে আমার মনে হচ্ছে আপনি যেটা আসলে আপনি সেটা নয়। মানে? কিছুই না, আসলে মাঝে মাঝে আপনাকে আমার খুব রহস্যময় লাগে। রিয়ানের এই রূপ বক্তব্য শুনে রাইসা আমতা আমতা করতে লাগলো। ঠিক সেই সময় মিথিলা রিয়ানের শার্ট পেছন থেকে টেনে ধরে বলতে লাগলো, কি হচ্ছে এসব ভাইয়া? কে? ও মিথি। তুমি এখানে কি করছো? না মানে এত মানে মানে না করে এখান থেকে যাও তো। আমি এখন ভাবিকে সাজাবো। মিথিলার কথায় রিয়ান কোনো জবাব না দিয়ে বলতে গেল এক প্রকার পালিয়ে চলে গেল। রিয়ান চলে যাওয়ার মাত্রই মিথিলা রাইসার রুমে ঢুকে বিছানার উপর 3টে বক্স আর একটা শাড়ি রেখে অতঃপর রুমে দরজা লাগিয়ে দেয়। মিথিলাকে রুমে ঢুকতে দেখে রাইসা ওষুধের পাতাটি বালিশের তলে লুকিয়ে ফেলে। অতঃপর বিছানার উপর রাখা গহনার বাক্সগুলো আর শাড়িটা দেখে একটু অবাক ভাবে মিথিলাকে উদ্দেশ্য করে রাইসা বলে উঠল, এসব কি মিথিলা? কেন ভাবি? শাড়ি গহনা? সে তো আমিও দেখছি, কিন্তু এত গর্জিয়াস শাড়ি আবার এত গহনা কার জন্য? কেন তোমার জন্য ভাবি? দেখ, আমি এত গহনা গর্জিয়াস শাড়ি পরতে পারবো না, অভ্যাস তো নয়। তো কি হয়েছে ভাবি, এখন থেকে অভ্যাস করো। বিকজ তোমাকে এগুলো পড়তেই হবে, বড় মায়ের কড়া নির্দেশ। পরতেই হবে? হুম। কি আর করার, পড়াও তোমার, যা ইচ্ছা তাই করো। থ্যাংক ইউ ভাবি। এই বলে মিথিলা বিছানার থেকে শাড়িটা নিয়ে রাইসার হাতে দিয়ে বলল, এই নাও ভাবি, এটা পরে আসো। ঠিক আছে। রাইসা ওয়াশরুমে গিয়ে শাড়িটা পরে আসে। রাইসা যখন ওয়াশরুম থেকে শাড়িটা পরে বের হয়, মিথিলা তখন রাইসাকে দেখে পুরো থ হয়ে যায়। অবশ্য হবেই বা না কেন, একটি মায়াবী চেহারাযুক্ত মেয়ে, যার হরিণের মতো চোখ, রক্তচোখা ঠোঁট, তার উপর ঠোঁটের ডান পাশে একটি কালো তিল, আর মাথায় মেঘবরণ কেশ। সে যদি একটি গাঢ় নীল গোল্ডেন পুঁতি দিয়ে কাজ করা শাড়ি পরে, তাহলে তো তার দিকে তাকিয়ে থেকে যে কেউই এক যুগ হয়তো পার করে দিতে পারবে। কি গো ননদিনী, আমার এমন ভাবে কি দেখছো? উফ ভাবি, এই শাড়িটা পরে তোমাকে এতটাই সুন্দর লাগছে যে আমি তোমার প্রেমে পড়ে গেলাম। এবার গহনা পরালে আর সাজালে তোমাকে না জানি কত সুন্দর লাগবে। দেখবে আজকে ভাইয়া তোমার দিক থেকে চোখ ফেরাতেই পারবে না। হ্যাঁ, তোমার ওই হট টেম্পারেচার ভাই আগে আমার দিকে তাকাতে তো চোখ ফেরাবে না। তাকাবে ভাবি, তাকাবে। দেখোই না তোমাকে কত সুন্দর করে সাজায়। মিথিলা রাইসাকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে প্রথমে গহনা পরাতে লাগলো, তারপর নাকে নথ পরালো, চোখে কাজল আর ঠোঁটে লাল খয়েরি লিপস্টিক, আর চুল খোপা করে তার মধ্যে ফুল গেঁথে দিল। তারপর রাইসার মুখটাকে হাত দিয়ে আলতো করে স্পর্শ করে মিথিলা বলে উঠলো, দেখো ভাবি, কেমন সাজালাম তোমায়। রাইসা আয়নার মধ্যে নিজের চেহারাটা দেখে একটু গম্ভীর কণ্ঠে বলে উঠলো, আসলে মিথিলা, আমি না এত সাজগোজ একদমই পছন্দ করি না। আমার কেমন জানি অস্বস্তি ফিল হচ্ছে। এত সুন্দর করে সাজালাম আর তুমি এই বলছো ভাবি? একটা দিনই তো। আর তাছাড়া তুমি তো নতুন বউ, তোমাকে তো সাজতেই হবে। ধুর, ভালো লাগে না। এসব বললে আর হবে? এই বলে মিথিলা হাসতে হাসতে নিচে বসে রাইসাকে জুতা পরাতে লাগলো। রাইসা তখন একটু লজ্জাকর ভাবে মিথিলাকে বলল, মিথিলা, কি করছো তুমি? ও কিছু না ভাবি, তোমাকে জুতোটা পরিয়ে দিই, তবেই তো সাজটা পারফেক্ট হবে। এই বলে মিথিলা রাইসাকে জুতা পরাতে লাগলো। রাইসা তখন মিথিলাকে ভয়ে ভয়ে বলে উঠলো, মিথিলা, আমি না উঁচু জুতো পরে হাঁটতে পারি না। এটা না পরিয়ে অন্য একটা নর্মাল জুতো পরালে হয় না? আরে কিছু হবে না ভাবি, আমি আছি না, ধরে ধরে নিয়ে যাব। আর তাছাড়া পড়ে যাও যদি, তাহলে ভাইয়া আছে না। হ্যাঁ? নয়, বলো হ্যাঁ। সিনেমাতে দেখো না, নায়িকা পড়ে যেতে লাগলে নায়ক এসে তখন ধরে। উফ, কি রোমান্টিক সিন। কিন্তু মিথিলা, এটা সিনেমা নয়, বাস্তব জীবন। আমি সত্যি উঁচু জুতো পরে কমফোর্টেবল ফিল করি না। ও, কোনো সমস্যা নাই, পড়ে যেতে লাগলে ভাইয়া এসে তোমাকে ধরবে। আর পারলে প্লিজ ইচ্ছা করে পড়ে যেও। মিথিলা, আমি মরছি টেনশনে, আর তুমি আমার সাথে মজা করছো। আচ্ছা সরি ভাবি, এখন চলো নিচে, চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। যাবো? হুম। তো কি তুমি থাকবা? কিন্তু জুতোটা চেঞ্জ করবো না। উফ ভাবি, চলো তো, বললাম না আমি আছি। আমি কিন্তু সত্যি হাঁটতে পারবো না, আমাকে কিন্তু ধরে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে,
এই বলে মিথিলা রাইসাকে ধরে ধরে ওপর থেকে নিচ অব্দি নিয়ে আসলো। নিচে আসতেই মিথিলা একটু অবাক হয়ে গেল, কেননা পুরো ড্রয়িং রুমে কেউই নেই। একটু বিস্মিত কণ্ঠে নিজেকে বলে উঠলো, কি ব্যাপার, সবাই কোথায়? আমি কি একটু বেশি দেরি করে ফেলেছি? তা নয়তো কি, হ্যাঁ, যে সাজটা সাজালেই না দেরি তো আলবাত হয়েছে। দেখ, সবাই হয়তো যে যার কাজে চলে গেছে। আরে কোনো সমস্যা নেই ভাবি, এখনই আমি সবাইকে ডাকছি। এই বলে মিথিলা সামনের দিকে যেতেই দেখতে পেল রিয়ান সোফায় বসে গভীর মনোযোগ সহকারে পেপার পড়ছে। রিয়ানকে দেখতে পেয়ে মিথিলা রাইসা দুজনের চোখে মুখে হাসির ঝলকানি দেখা যায়। মিথিলা রিয়ানকে দেখা মাত্রই রাইসাকে ছেড়ে রিয়ানের কাছে গিয়ে ওর হাত থেকে পেপারটা কেড়ে নেয়। মিথিলার এরূপ কাণ্ডে রিয়ান প্রচন্ড রেগে দাঁড়িয়ে গেল। তারপর মিথিলাকে বলল, কি হলো মিথি, তুই পেপারটা কেড়ে নিলি কেন? সারাদিন পেপারে মুখ গুজে আর কতদিন থাকবি ব্রো? এবার একটু আমার ভাবির দিকে তাকা। মানে? তো রাইসা তখন খিলখিল করে হাসতে হাসতে রিয়ানকে বলে উঠল। হাই স্বামী। রাইসার গলার আওয়াজ রিয়ানের কানে আসতে রিয়ান সামনের দিকে তাকাতেই দেখতে পেল সিঁড়ির পাশে রাইসা দাঁড়িয়ে রিয়ানের দিকে তাকিয়ে আছে। রিয়ান রাইসাকে নতুন রূপে কিংবা এত সুন্দর সাজে দেখে ও ভালো করে ওর দিকে তাকালো না, বরং মিথিলাকে উদ্দেশ্য করে বলে উঠল, এসব কি হচ্ছে মিথি? কি হচ্ছে মানে? তোর জন্য দেখ ভাবিকে আমি এত সুন্দর করে সাজালাম, আর তুই কোথায় প্রশংসা না করে বলছিস কি হচ্ছে এসব? মিথিলা কথায় রিয়ান তখন হাসতে হাসতে বলে উঠল, মিথি কামন, তুই বোধহয় ভুলে গেছিস পেতনিকে যতই সুন্দর করে সাজায় না কেন পেতনি পেতনি লাগে। রিয়ানের এমন মন্তব্য রাইসার প্রচন্ড ক্ষেপে যায়। এতটাই ক্ষেপে যায় যে কিছুক্ষণের জন্য ও ভুলে যায় যে ওর পায়ে উঁচু জুতো আছে। প্রচন্ড রাগে রিয়ানকে উদ্দেশ্য করে বলে উঠল, কি আপনি আমাকে পেতনি বলছেন? দেখুন আপনার আমি কি হাল করি। এই বলে দ্রুত হেঁটে রিয়ানের কাছে আসতেই ঠাস করে পড়ে যেতে নিলে রিয়ান তৎক্ষণাৎ গিয়ে ধরে ফেললো। রিয়ান নায়কের মতো রাইসাকে গিয়ে ধরায় মিথিলা আনন্দজনক ভাবে বলে উঠল, বাহ, ও কি সুন্দর! ভাইয়া পাঠিয়ে দিয়েছিস পুরো সিনেমার মতো। রাইসা মিথিলার কথা শুনে রিয়ানের চোখে চোখ রেখে একটু লজ্জিত স্বরে বলে উঠল। থ্যাংক ইউ মেরা স্বামী। কথাটি শোনা মাত্রই রিয়ান হিহি করে হাসতে হাসতে রাইসাকে বলল, ওয়েলকাম পেতনি। এই বলে হাসিটাকে বন্ধ করে অন্যদিকে তাকিয়ে নিজের হাত দুটো গুটিয়ে ফেলে। ব্যাস, আর রাইসা তখন ঠাস করে নিচে পড়ে যায়। রাইসাকে পড়ে যেতে দেখে মিথিলা দৌড়ে এসে রিয়ানকে গম্ভীর কণ্ঠে বলে উঠল, ভাইয়া এটা কিন্তু সিনেমাতে হয় না, তুমি দেখি ওকে বাঁচানোর বদলে উল্টে ফেলে দিয়েছো। ও মা, কি ব্যথাটাই পেলাম। মিথিলা, এই বক রাক্ষসের সাথে কথা না বলে আমাকে প্লিজ ওঠাও। হ্যাঁ ভাবি। এই বলে মিথিলা রাইসাকে উঠাতে লাগলো। রিয়ান তখন মুচকি হেসে হেসে রাইসাকে বলে উঠল, আহারে, খুব লেগেছে তাই না? কি করবো বলুন, আপনার মতো একটা চাউলের বস্তার ভার আমার মতো বাচ্চা কি করে নিতে পারে? কি আমি চাউলের বস্তা? দাঁড়ান দেখুন কি করি আপনার। ধুর, এই জুতোটা আর পরবই না। এই বলে রাইসা জুতো দুটো ছুঁড়ে ফেলে দেয়। তারপর রাগে গাল দুটো ফুলিয়ে আগ্নেয়গিরি চোখে রিয়ানের দিকে তাকিয়ে থাকে। রাইসার এর অবস্থা দেখে রিয়ান উচ্চস্বরে হাসতে লাগলো। মিথিলা তখন টেবিলের ওপর থেকে কফির মগটা নিয়ে আসে। অতঃপর রাইসার হাতে দিয়ে বলে ওঠে, ইয়া নবদিনী। এই বলে মিথিলার হাত থেকে কফির মগটা নিয়ে রাইসা রিয়ানের মাথার উপর কফিটা ঢেলে দেয়। ব্যাস, কফির স্পর্শে রিয়ানের হাসি মুখ আবার রাগে চেহারায় পূর্ণ হয়। চুপ, একদম কথা বলবেন না। আমাকে পেতনি বলা, তাই না? ইচ্ছে করছে আপনাকে গলা টিপে ধরি। কি? রিয়ান রাইসার এই রূপ ঝগড়ায় প্রচন্ড অন্যমনস্ক হয়ে রিয়ানের মা অর্থাৎ মিসেস শাইলা বেগম রান্নাঘর থেকে ড্রয়িং রুমে আসতেই দেখে রিয়ানের মাথায় কফি, মুখে প্রচন্ড রাগের ছায়া, আর অন্য পাশে মাথায় এক হাত ঘোমটা দিয়ে রাইসা আর তার সাথে মিথিলা মিনি বিড়ালের মতো দাঁড়িয়ে আছে। মিসেস শাইলা বেগম রিয়ানকে এই অবস্থায় দেখে বলে উঠল, কি রিয়ান, এই অবস্থা কেন? তোমার কি হয়েছে? কি আর হবে মম, তোমাকে দেখে যে মাথায় এক হাত ঘোমটা দিয়ে দাঁড়িয়ে রয়েছে সে আর মিথি আমার মাথায় কফি ঢেলে দিয়েছে। কথাটি শুনে মিসেস শাইলা বেগম কিছু বলার আগেই মিথিলার মা অর্থাৎ শিলা বেগমের উপর থেকে নিচে নামতে নামতে বলে উঠল, এসব কি মিথি? ও না তোমার বড় ভাই, ফাজলামের একটা সীমা আছে। শিলা বেগমের গলার আওয়াজ পেয়ে মিথিলা একটু ভয়ে মাথা নিচু করে ফেলে। মিথিলা প্রচন্ড রকম ভাবে শিলা বেগমকে ভয় পায়। অবশ্য পাওয়ারই কথা, একেই তো দানবের মতো চেহারা, তার উপরে একটু রকচটা মানুষ হিসেবে সবার কাছে পরিচিত। রিয়ানের মা হয়তো সম্পর্কে এবং বয়সে শিলা বেগমের বড়, কিন্তু স্বভাব, আচরণ আর চলাফেরা, কথাবার্তায় সবই শিলাকে বড় বউ হিসেবে মনে করে। আর শিলা বেগমের সাথে বাড়ির কেউই সহজে কথা বলে না। বলার আগে অন্তত একবার হলেও
ভাবে, কিন্তু রিয়ান যে শিলা বেগমের চোখের মনে। রিয়ানের সমস্ত আবদার শিলা বেগম অনায়াসে পূরণ করার চেষ্টা করে। মিথিলা আমাকে নিচে নামতে দেখে রাইসাকে ফিসফিস করে বলে উঠল, ভাবি সাবধান, যে নামছে তার সামনে না একদম ভাইয়াকে নিয়ে মজা করো না, না হলে কিন্তু। এই মিতি, কি ফিস ফিস করছিস রে? না মা, কিছু না। কিছু না, দাঁড়া দেখ তোর অবস্থা আমি কি করি। সোনামা, ও সোনামা। ডাকতে ডাকতে রিয়ান শিলা বেগমের কাছে গিয়ে বলে উঠল, দেখো আমার কি অবস্থা করেছে। এ কি, তোর এই অবস্থা করেছে কে? কে আর করবে, ওই যে ওই এক হাত ঘোমটা দিয়ে মিনি বিড়ালের মতো এখানে দাঁড়িয়ে আছে। রিয়ানের এমন কথা শুনে শিলা বেগম প্রচন্ড গম্ভীর কণ্ঠে বলে উঠল, বিয়ে হয়েছে একদিন না হতেই এখনই অবস্থা? শিলা বেগমের এমন উত্তেজিতে রাইসা নিচু স্বরে শিলা বেগমকে বলে উঠল, কি করব বলুন? কেউ যদি আমাকে চাউলের বস্তা বলে তাহলে আমি কি তাকে ছেড়ে দিব? চাউমিনের বস্তা বলছে তো কি হয়েছে, তাই বলে তুমি ওর মাথায় কপি ঢেলে দিবে? সাহস তো তোমার কম নয়। শিলা বেগমের চোখে মুখে প্রচন্ড রাগের ছায়া দেখে মিথিলা ফিসফিস করে রাইসাকে বলল, ভাবি বললাম না কথা বলো না, এই খেপলো বলে। দাঁড়াও, দেখো না কি করি। এই বলে রাইসা কাঁদতে লাগলো জোরে জোরে। রাইসার কান্না দেখে সবাই অবাক হয়ে ওর পানি তাকিয়ে রইল। শিলা বেগম আর রিয়ানের মা শাইলা বেগম বিস্মিত কণ্ঠে রাইসাকে জিজ্ঞেস করলো, এই তুমি কাঁদছো কেন? প্রশ্নটি শুনে রাইসা কান্নাটা বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে শিলা বেগমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি আপনার সম্মান বাঁচানোর জন্য এমন করলাম আর আপনি আমাকে বকা দিচ্ছেন। মানে আমার সম্মান বাঁচানোর জন্য? ভাবি এবার কিন্তু তুমি কেস খাবে। এই মেয়ে, কি ফিসফিস করছো? কই বললে না তো? আসলে কি সোনামা, উনি আমাকে চালের বস্তা বলেছে। আমি তো একটা মেয়ে, তার মানে একটা মেয়েকে চালের বস্তা বলা মানে তো ওর পুরো মেয়ে জাতটাকেই চাউলের বস্তা বলা। দুধ তরি, চালের বস্তা বলেছে। রাইসার এমন কথা শোনা মাত্রই শিলা বেগম, মিথিলা, শাইলা এবং একসাথে রিয়ানের দিকে তাকিয়ে বলে, প্রচন্ড খেপে উঠলো। এ কথা তো আগে ভাবিনি রিয়ান। তিনটে মেয়ে মানুষের এভাবে অগ্নিময় চোখের স্পর্শে রিয়ানের পুরো শরীর ভয়ে আর রাইসার প্রতি রাগে ক্রমশ ঘামতে লাগলো। রিয়ান সোনামায়ের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, সোনামা আমি কিন্তু এভাবে বলিনি, ও তোমাকে মিথ্যে বলছে। এই বলে রিয়ান দ্রুত রাইসার সামনে গিয়ে ওকে চেঁচিয়ে বলে উঠলো। তাই মেয়ে, তুমি কি বলছো এসব? রিয়ানের কথাটি শুনে রাইসা মুচকিয়ে হেসে রিয়ানকে চোখ টিপ দিয়ে বলে উঠলো, কেমন দিলাম আমার হট টেম্পারেচার জামাই? ও তার মানে তুমি এসব ইচ্ছে করে করেছো। আমি আমি তোমাকে দেখে নেব। হঠাৎ রিয়ানের মনে হলো পেছন থেকে কেউ একজন তার শার্টের কলার ধরে টানছে। কৌতূহল বসে পেছনে তাকাতেই দেখে রাগান্বিত ভাবে সোনামা। এই তুই ওর সাথে কি বলছিস? আমার সাথে কথা বল। তুই মেয়েদের অপমান করছিস। ইয়ে মা, মানে না সোনামা, ও মিথ্যে বলছে। দেখো ও চোখ টিপ দিচ্ছে। চুপ, তুই আমার সাথে একদম আর কথা বলবি না। আমার এই সম্মান বলে বাঁচানোর শিলা জন্য বেগম মানে? দানবের মতো হাঁটতে হাঁটতে উপরে চলে গেল। রিয়ান কিছু সময় বক রাক্ষসের মতো রাইসার দিকে তাকিয়ে ঠিক তারপর কিছু না বলেই নিজের ঘরের দিকে চলে গেল। রিয়ান চলে যাওয়ার পর শায়লা বেগম রাইসার কাছে গিয়ে আলতো করে ওর মুখে হাতটা রেখে স্নেহমাখা কণ্ঠে বলল, এই সংসার আর আমার চেয়েটাকে আগলে রেখো। রাইসা তখন সম্মানজনক ভাবে শায়লা বেগমকে সালাম করলো। শায়লা বেগম তখন হাসি মুখে রাইসাকে বলল, তুমি এখানে বসো মা, আমি সবাইকে ডেকে আনছি মা। আর হ্যাঁ মিথিলা, তুই ওর সাথে থাক। বড় মা। মিসেস শায়লা বেগম ড্রয়িং রুম থেকে যেতে মিথিলা আর রাইসা একজন আরেকজনের দিকে তাকিয়ে উচ্চস্বরে হাসতে লাগলো। ভাবি তুমি তো ফাটিয়ে দিয়েছো। তা তো বুঝলাম, কিন্তু সোনামা তো রিয়ানকে অনেক ভালোবাসে, তাহলে আমার এই সামান্য কথায় ওর প্রতি এত খেপে গেল কেন? আরে ভাবি, তোমার আন্দাজি ডিলটাই তো গিয়ে গাছে লেগেছে। মানে? মানে মা পৃথিবীতে সব থেকে বেশি অপছন্দ করে কেউ যদি মেয়েদের অসম্মান করে। কোনোভাবে যদি কারো কাছে মেয়েদের অসম্মানের ইঙ্গিত থাকে, ব্যাস তার আর রক্ষে নেই। সেই হিসেবে তো ভাইয়াকে কিছুই বললো না। তাই নাকি? আগে বলবেন না, তাহলে তো কাটা খাইয়ে নুনের সিটে একটু বেশিই দিতাম। ভাবি এবার কিন্তু আমি তোমার বিপক্ষে চলে যাব। আমার ভাইয়াকে কিন্তু অত খারাপ নয় যে এমন করতে হবে, বুঝেছো? কি বুঝবে দাদু ভাই? এত সুন্দর করে ডাক আর স্নেহমাখা কণ্ঠস্বর আওয়াজ পেয়ে রাইসা আর মিথিলা সামনে তাকাতেই দেখে শায়লা বেগম একজন বৃদ্ধ মহিলাকে ধরে ধরে রাইসার কাছে নিয়ে আসছে। বৃদ্ধ মহিলাটিকে দেখে মিথিলা মুখে একরাশ হাসি নিয়ে মহিলাটির কাছে যেতে লাগলো আর বলতে লাগলো, দিদুন তুমি এসো এসো। এই বলে মিথিলা আর শায়লা বেগম দিদুনকে ধরে ধরে রাইসার সামনে আনতেই রাইসা সম্মানোত্তর ভাবে দিদুনকে সালাম করলো।
সালাম করে দাঁড়িয়ে দিদুনের দিকে তাকাতেই দিদুন জল চোখে শায়লাকে উদ্দেশ্য করে বলে উঠল, বড় বউ এ তো দেখছি একেবারে রিয়ার মতো লক্ষ্মী মন্ত্র। বেঁচে থাক দাদু ভাই। দিদুনের মুখে থেকে রাইসা রিয়ার নামটি শোনা মাত্রই আবারও ওর মনে প্রশ্নটা বাসা বাঁধলো। কে এই রিয়া? ওই বাড়ির দেয়াল, এই বাড়ির মানুষদের মুখে, তাদের মনে শুধু রিয়া কেউ? রাইসাকে এমন চিন্তার জগতে থাকতে দেখে মিসেস শায়লা বেগম বলে উঠল। কি ভাবছো মা? শায়লা বেগমের গলার আওয়াজে রাইসা ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসলো। তারপর অত্যন্ত স্নেহমাখা কণ্ঠে বলল, কিছু না মা। আচ্ছা এসো, ও তোমার সাথে বসে দুজন তো কথা বলি। তারপর রাইসা, দিদুন, মিথিলা আর মিসেস শায়লা বেগম একসাথে বসে জমিয়ে গল্প করতে লাগলো। ঠিক এমন সময় শামসুল হক 2 ব্যাগ বাজার নিয়ে বাড়িতে ঢুকতে বলতে লাগলো, কই আমার নতুন বউ? মা কই? শামসুল হকের গলার আওয়াজে সবাই দাঁড়িয়ে গেল। রাইসার চোখে মুখে একরাশ খুশি নিয়ে দরজার সামনে যেতে অগ্রসর হলেই মিসেস শায়লা বেগম তখন রাইসাকে বলে উঠল, তোমার যাওয়া লাগবে না মা, আমি যাচ্ছি। না মা, আমিই যাব। হ্যাঁ, আমার বৌমাকে এইদিকে আসতে দে দেখি। রাইসা দরজার কাছে গিয়ে হাত থেকে বাজারে ব্যাগগুলো নিতে লাগলো আর গম্ভীর স্বরে শামসুল হককে বলতে লাগলো, বাবা, আপনার এই শরীর নিয়ে কিন্তু বাজারে যাওয়া একদম উচিত হয়নি। আরে শরীরের কথা বাদ দাও তো মা, কতদিন পর এই হোক বাড়িতে আবার খুশির বন্যা বইছে। এই বলে শামসুল হক রাইসার হাতে 2টা আলতো করে ধরে বলল, মারে আজ থেকে এই সংসার তো, তুই আবার রিয়ার মতো চলে যাস না। বারবার এদের এসব কথায় রাইসার মনটা মায়ার বাঁধনে নিজেকে জড়িয়ে ফেলছে। কিরে কি ভাবছিস মা? না কিছু না বাবা। ঘরে ঢুকতে শামসুল হকের ওপর দিকে চোখ পড়তে দেখলো রিয়ান ওপর থেকে নিচে নামছে। রিয়ানকে দেখা মাত্রই শামসুল হক অট্ট হাসি হেসে রিয়ানকে বলল, আরে মাই সান, আয় নিচে আয়, আমার সাথে একটু বস, তোর সাথে আজ আমি গল্প করব। দেখ আজ আমি নিজে বাজার করেছি শুধু তোর জন্য। রিয়ান শামসুল হকের কথাগুলো না শুনি উল্টো শামসুল হকের মুখের ওপর বলে দিল, বাবা আমি বের হচ্ছি। রিয়ানের এই কথায় সবার মুখের হাসিটা মেঘের ছায়ায় ঢেকে গেল। বিশেষ করে রাইসার চোখে আবছা আবছা জলও চলে আসলো। বের হবি মানে? কোথায় যাবি? শামসুল হকের প্রশ্নটা শুনি রিয়ান একটু অস্বস্তিকর ভাব নিয়ে ভেবে বলল, কেন বাবা, তুমি জানো না আমি কোথায় যাব? ভাইয়া, কেন, আজকের দিন কি? একটা কথা সবাই মাথায় ঢুকিয়ে রেখো, আমি জাস্ট তোমাদের জন্য বিয়েটা করেছি, তাছাড়া কিছুই নয়। এই বলে রিয়ান চলে যায়। রাইসা অবাক দৃষ্টিতে রিয়ানের চলে যাওয়াটার দিকে তাকিয়ে রইল। মানুষ বুঝি কষ্টের স্পর্শে ধীরে ধীরে নিষ্ঠুর হয়ে যায়। রিয়ানের এভাবে চলে যাওয়া শামসুল হক প্রচন্ড ভাবে ভেঙে পড়ে। রাইসার দিকে তাকিয়ে কান্নামাখা কণ্ঠে বলল, আমি ভেবেছিলাম ও বদলে গেছে মা, কিন্তু না, ও শুধু আমার জোরে বাধ্য হয়ে তোকে বিয়ে করলো। তার মানে ও কোনোদিনও বদলাবে না, এই জীবন থেকে বেরিয়ে আসবে না। রাইসা বুঝতে পারলো না ও কি বলবে, কিন্তু ওর মুখের সামনে অসহায়ত্ব আর এক বুক ভালোবাসা নিয়ে এমন কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে যাদের মধ্যে কেউ তার হারানো সন্তানকে ফিরে পেতে চায়, এক বৃদ্ধ অসহায় তার নাতিকে ফিরে পেতে চায় এক বোন তার ভাইকে। ব্যাস, রাইসার কোনো কিছু না ভেবে মুখগুলোর দিকে কিছু সময় তাকিয়ে বলে উঠল, ধৈর্য হারাবেন না বাবা, আপনার ছেলেকে আমি আবার তার আগের জীবনে ফিরিয়ে আনবই। রাইসার এমন কথায় সবার মুখে একরাশ হাসি আর চোখে রাইসার প্রতি অবাধ বিশ্বাসের ছায়া দেখা গেল। সারাদিন নানা লোকজন প্রতিবেশী রাইসাকে দেখতে আসলো। তাদের সামনে মেকআপের আবরণে নিজের কষ্টটাকে লুকিয়ে রেখে দিব্যি হাসি রেখে দিনটা পার করে দিল। অনেক গেস্ট শামসুল হকে যতবারই রিয়ানের কথা বলছে ততবারই তিনি কোনোভাবেই এড়িয়ে চলে যায়। রিয়ান সারাদিন একবারও বাড়িতে না আসায় রাইসার চেহারায় ক্রমশ চিন্তার ছায়া চলে আসতে লাগলো। মিথিলাকে বারবার জিজ্ঞেস করতে লাগলো, ভাইয়া কোথায়? প্রতিদিন এখানে যায়, সেখানেই গেছে। মানে? সময়ের সাথে সাথে সব বুঝে ফেলবে। যাই হোক, টেনশন করো না, দেখবি চলে আসবে। রাত 12টায় রিয়ান বাড়ি ফিরল। রিয়ানের রুমে ঢুকতে দেখে রাইসা তার সামনে গিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, এই যে মিস্টার, সারাদিন কোথায় ছিলেন? কিন্তু রাইসার উপর রিয়ান কোনো জবাব দিল না, না দিয়েই নিশ্চুপভাবে দাঁড়িয়ে রইল। ব্যাপারটা রাইসার খুব বেশি খারাপ লাগে। একটু আবেগী প্রবণ হয়ে রাইসা বিছানার ওপর বসে অন্যমনস্ক হয়ে মুখ ফসকে রিয়ানকে বলে ফেললো, টাকার জন্য বিয়ে করেছি বিধায় কি বন্ধু হিসেবে ভেবেও
ও একটি বারও বলা যায় না কোথায় গিয়েছেন? রাইসার এমন প্রশ্নেই রিয়ানের চোখে মুখে একটা ছায়া নেমে আসে, যে ছায়া রাইসাকে অনেক কথা বলতে চাচ্ছে, কিন্তু কোথায় যেন কথাগুলো বারবার হারিয়ে যাচ্ছে। অনেকক্ষণ অব্দি রাইসা রিয়ানের মায়াযুক্ত মুখের পানে তাকিয়ে রইল। আর রিয়ান হয়তো একটিবারের জন্য ভুলেই গিয়েছিল যে রাইসা ওর ভাড়া করা বউ। তাই বোধহয় ও রাইসার চোখের দিকে তাকিয়ে রইল। কিছু সময় পর হঠাৎ রাইসাকে বলে উঠলো, আচ্ছা, আপনি বলতে পারবেন ভালোবাসার মানুষগুলো কেন হারিয়ে যায়? রিয়ানের এই প্রশ্নটার কোনো উত্তর রাইসা দিতে পারেনি, কেননা রাইসা জীবনে কখনোই কারো ভালোবাসা পায়নি। তাই বোধহয় জানিও না ভালোবাসার মানুষগুলো হারিয়ে গেলে কিংবা দূরে চলে গেলে কতটা কষ্ট একটা মানুষ এমন আজগুবি প্রশ্ন করে। রিয়ান রাইসার থেকে এই প্রশ্নটার উত্তর না পেয়ে গম্ভীরতার ভাবে বারান্দার দিকে চলে যেতে লাগলো। ঠিক তখনই রাইসা টপ টপ করে চোখের পানি ছেড়ে রিয়ানকে উদ্দেশ্য করে বলে ওঠে, রাগ করেছেন? কি করব বলুন, কেউ তো এখনো ভালোবাসেনি, তাই জানি না ভালোবাসার মানুষগুলো কেন হারিয়ে যায়। রাইসার কথাগুলো শুনে রিয়ান রাইসার অতি নিকটে এসে রাইসার চোখের দিকে তাকিয়ে বলে উঠল। আপনি কে বলুন তো? রিয়ানের প্রশ্নে রাইসা আবারও আমতাফা করতে লাগলো। কি ব্যাপার, কথা বলছেন না কেন? আপনার চোখে মুখে বারবার কিছু একটা লুকানোর চেষ্টার ছায়া দেখা যাচ্ছে। কে আপনি? আমি আমি মানুষ। রাইসা উত্তরটা শুনে রিয়ান আবার রেগে যায়। আবার আপনি সেই আলতু ফালতু কথা বলছেন? আসলে আপনার সাথে কথা বলা মানে নিজের সময় নষ্ট করা। এই বলে রিয়ান ওয়াশরুমের দিকে চলে যায়। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রিয়ান রুমে আসতেই দেখে রাইসা বিছানার উপর অন্যমনস্ক হয়ে বসে আছে। রিয়ান একটু অবাক হয়ে বিস্মিত কণ্ঠে রাইসাকে বলল, কি ব্যাপার, আপনি এখনো জেগে আছেন কেন? ঘুমিয়ে পড়ুন। রিয়ানের প্রশ্ন রাইসা আকুতি ভাবে রিয়ানকে বলল, ঘুম যে আসছে না। কেন? কিছু খাইনি তো, তাই ক্ষুধায় ঘুম আসছে না। তো আপনি খাননি কেন? আপনার জন্য। এসব বাজে কথা বলা একদম বন্ধ করুন। আর আমার জন্য আপনাকে কেউ কি না খেয়ে থাকতে বলেছে? আর তাছাড়া আমি রাতে খাই না। আর আপনি দেখেন না, বাড়ির কেউ আমার জন্য খাবার নিয়ে ওয়েট করা কিংবা আমাকে নিয়ে চিন্তা করে না। তবে মা এক সময় করতো, কিন্তু এখন আর করে না, কারণ মা বুঝে ফেলেছে আমার জন্য ওয়েট করা মানে বৃথা সময় নষ্ট করা। সো আপনাকেও বলে দিচ্ছি, আজকের পর যেন এই ভুল কখনো আর না করে। যান, গিয়ে খেয়ে নিন। এই বলে রিয়ান বারান্দায় চলে আসে। অপলক দৃষ্টিতে দূরের আকাশ, প্রদীপের আলোক উজ্জ্বল আকাশের মনোরম দৃশ্যের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ রিয়ানের অনুভূতি হলো কেউ একজন পেছন থেকে তার শার্ট ধরে টানছে। পেছনে তাকাতে রিয়ান দেখলো রাইসা দাঁড়িয়ে রয়েছে। কি ব্যাপার আপনি? আসলে আমার না ভীষণ ক্ষুধা লাগছে। আজব তো, কয়বার বলবো খেয়ে নিন। আমাকে একটু খাইয়ে দেবেন? রাইসার উত্তরে রিয়ান বিরক্তিকর ভাবে বলল, মানে আমি আপনাকে খাইয়ে দেবো, এই প্রশ্নটা করার সাহস পেলেন কি করে? প্লিজ রাগ করবেন না, আসলে হাতে অনেক ব্যথা পেয়েছিলাম সেদিন আপনি যখন হাত চেপে ধরেছিলেন। তার উপরে আজকে পড়ে গিয়ে ব্যথাটা আরো বেশি বেড়ে গিয়েছে। রাইসার এমন আকুতি কণ্ঠের কথাগুলো শুনি রিয়ান একটু নিজেকে অপরাধী মনে করে রাইসাকে নিচু স্বরে বলে উঠল, খুব বেশি লেগেছে তাই না? হুম। সরি, আসলে রাগ হলে আমার মাথা ঠিক থাকে না। কি এখন খাইয়ে দেবেন না? ইয়ে মানে ওকে, দরকার নেই খাইয়ে দেওয়ার, আমি ঘুমোতে গেলাম। রাইসা বারান্দা থেকে অভিমান করে চলে যেতে চাইলে রিয়ান হাতটা ধরে বলে, এত অভিমান করার কি আছে? আর তাছাড়া না খেয়ে শুয়ে পড়লে তো পরে বলবেন ভাড়াটে বউ বলে খাবারও দিই। আসুন আসুন, খাইয়ে দিচ্ছি। এই বলে রিয়ান রাইসার হাতটা ধরে ওকে বিছানার উপরে নিয়ে বসায়। তারপর টেবিলের ওপর থেকে খাবারটা নিয়ে রাইসার মুখের সামনে খাবার তুলতে মেয়েটি নিজের চোখের জলগুলোকে হাজারো আটকাতে চেয়েও পারেনি। রিয়ান রাইসার চোখের পানি থেকে এক প্রকার রাগান্বিত স্বরে বলল, এতে কান্নার কি হলো? কেউ কি কখনো খাইয়ে দেয়নি? না, কখনো কেউ খাইয়ে দেয়নি। আপনার বাবা মাও কখনো আপনাকে খাইয়ে দেননি? বাবা মা থাকলে তো খাইয়ে দেবে। এই কি বলছেন আপনি? ইয়ে না মানে কিছু না, আসলে ইমোশন হয়ে গেছি তো একটু, তাই আবল তাবল বলছি। যাই হোক, মুখের সামনে কি খাবারটা ধরে রাখবেন, খাওয়াবেন না? রাইসার আবদারে চলা ফেরায় আর কথাবার্তায় রিয়ান বারবার রিয়াকে খুঁজে পাচ্ছে। এক টুকরো সুখ পাচ্ছে, যে সুখটা 3 বছর আগে তার থেকে হারিয়ে গিয়েছিল। কোন কথা না বলে রিয়ান সমস্ত জড়তা দূর করে রাইসাকে খাইয়ে দিল। তারপর বলল, আপনি ঘুমান, আপনি? আমার কথা বাদ দিন। আর রাত আমার জন্য বড্ড বেশি যন্ত্রণাদায়ক। ও আমাকে ঘুমোতে দেয় না। আপনার কিসের এত কষ্ট? কষ্ট? আর আমি আসলে আমার কোনো কষ্ট নেই, শুধু হারিয়ে যাওয়া একজন মানুষকে ফিরে পাওয়ার প্রচন্ড ইচ্ছে হয়। আর কি বলুন তো, রাত যত গভীর হয় আমার এই খামখেয়ালি ইচ্ছাটা ক্রমশ আরো বেড়ে যায়। তাকে হারিয়ে ফেলেছেন যে ফিরে পেতে চান?
রিয়ান তখন রিয়ার ছবিটাকে ইশারা করে বলল। ওই যে প্রেমবন্ধ মানুষটাকে একগাল হাসি নিয়ে আমার দিকে চেয়ে আছে। রাইসা অবাক দৃষ্টিতে তখন রিয়ার ছবিটার দিকে তাকিয়ে রইল আর নিজের অজান্তে বলে ফেলল। তুমি অনেক লাকি, অনেক অনেক বেশি। রাত 1টায় রাইসা শুয়ে পড়ে। বাইরে তখন প্রচন্ড বাতাস বইছিল আর সেই বাতাস জানালা দিয়ে প্রবেশ করে রাইসার শরীরকে বারবার শিহরিত করছে। রিয়ান তখন সোফায় বসে কি যেন গম্ভীর চিন্তায় মগ্ন রইল আর কিছু সময় পরপর রাইসার দিকে দেখছে ও ঘুমিয়েছে কিনা। এইভাবে 1:30টা অবধি পার করার পর হঠাৎ রিয়ান উঠে দাঁড়ালো। তারপর ড্রয়ার থেকে এক প্যাকেট সিগারেট বের করে টেবিলের উপরে রাখলো। অতঃপর আলমারিটা গিয়ে খুললো। রিয়ানকে আলমারি খুলতে দেখে রাইসা বুঝতে পারলো ও কেন আলমারি খুলছে। রাইসা উঠে বসলো। তারপর রিয়ানকে জিজ্ঞাসা করলো, আপনি কি এখন ড্রিঙ্ক করবেন? তা জেনে আপনি কি করবেন? আর তাছাড়া আপনি এখনো ঘুমাননি কেন? এই বলে রিয়ান ব্যস্ত হয়ে গেল মদের বোতলগুলো খুঁজতে। ঠিক তখনই রাইসা বলল, আপনি যা খুঁজছেন সেটা ওখানে নেই। রিয়ান রাইসার এইরূপ কথায় প্রচন্ড রেগে যায়। দুম করে আলমারিটা লাগিয়ে রাইসার কাছে এসে উঁচু গলায় বলতে লাগলো, আপনার সাহস হলো কিভাবে আমার জিনিসে হাত দেওয়ার? ওগুলো আমাকে দিয়ে দেন বলছি। না, আমি দিব না। দেখুন, এগুলো খাওয়া। শাট আপ, জাস্ট শাট আপ অ্যান্ড প্লিজ আমাকে ওগুলো দিয়ে দিন। আমি বলছি না আমি দিব না। ওকে ফাইন, দেয়া লাগবে না। আমি এক্ষুনি বাইরে যাব। বাইরে তো আর আপনি আটকাতে পারবেন না। রিয়ানের এইরূপ অতিরিক্ত বাড়াবাড়িতে রাইসা একটা মদের বোতল নিয়ে এলো। তারপর রাগান্বিত স্বরে রিয়ানকে জিজ্ঞাসা করলো, আপনি কি সত্যিই এখন এসব ছাইপাশ খাবেন? হ্যাঁ, আমি লাস্ট বার জিজ্ঞাসা করছি, সত্যিই খাবেন? আমিও লাস্ট অ্যান্ড ফাইনাল অ্যান্সার বলছি, ইয়েস ইয়েস, আন্ডারস্ট্যান্ড? রিয়ান কথাটা বলার পর রাইসা মুচকি হাসতে লাগলো। তারপর বলতে লাগলো, আপনি এটা খাবেন তাই তো? ওকে, দেখি আপনি খান কি করে। এই বলে রাইসা মদের বোতলটা খুলে বলল, আপনি যদি এটা খান তাহলে আমিও খাবো। রিয়ান অটো হাসি হেসে বলল, কি আপনি খাবেন? দেখি সাহস থাকলে খেয়ে দেখান তো। আমি কিন্তু সত্যি সত্যি খাবো। খান না, আপনাকে মানা করেছে কেউ? কথাটি বলা মাত্রই রাইসা মদের বোতলটা খুলেই এক ঢোক মুখে নিয়ে নিল। অতঃপর না খেয়ে গাল দুটো ফুলিয়ে অবাকভাবে রিয়ানের দিকে তাকিয়ে রইল। রিয়ান রাইসার এই অবস্থা দেখে অবাক হয়ে গেল। এ কি, আপনি সত্যি সত্যি নিন, এবার গিলুন তো দেখি খেতে পারেন কিনা। রাইসা রিয়ানের কথাগুলো শোনা মাত্রই মুখে যেটুকু মদ নিয়েছিল তা পুরোই রিয়ানের মুখে ছুঁড়ে ফেললো। ইয়া, কি বিশ্রী গন্ধ, কি বিশ্রী স্বাদ। আপনি এটা খান কি করে? এই ইউ, কি করলেন? আমার মুখে ছুঁড়ে মারলেন, তা আবার আপনার মুখেরটা? এই বলে রিয়ান প্রচন্ড ক্ষেপে রাইসার হাতটাকে চেপে ধরতেই দেখে রাইসা হাসছে। এ কি, আপনি হাসছেন কেন? রাইসা রিয়ানের শার্টের কলার ধরে বলে, এই হট টেম্পারেচার আমার মাথাটা কেমন জানি বন্ধন বন্ধন করে ঢুকছে। এই এসব কি বলছেন? আমি আমি এটা খাবো। এই বলে রাইসা বোতলটা নিয়ে গড়গড় করে খেতে লাগলো। রিয়ান রাইসার হাত থেকে বোতলটা নিয়ে কোনোভাবে ওকে সামলালো। বোতলটা নিয়ে আনমনে অবশ শিশুর মতো রাইসা রিয়ানকে শক্ত করে দুহাত দিয়ে ধরে বলে উঠলো, এই ছেলে, তুই এমন কেন? সারাদিন এত রাগ করিস কেন? এ কি, আপনি আমাকে তুই বলছেন? গেছে গেছে, কেন যে খেতে বললাম? খেয়ে তো দেখি সত্যি সত্যি খেয়ে ফেললো। হাসছেন কেন পাগলের মতো? রাইসা রিয়ানকে জড়িয়ে ধরে বলল, হাসবো না। এই, তুই জানিস না বউকে আপনি বলতে নেই, তুমি বলতে হয়। না, একে আর বেশিক্ষণ এইভাবে রাখা যাবে না, না হলে পরে বিপদ হতে পারে। রাইসা রিয়ানের গালে আলতো করে একটা থাপ্পড় দিয়ে খিলখিল করে হাসতে লাগলো। রিয়ানও তখন ওকে কন্ট্রোল করার জন্য ও পাগলের মতো হাসতে লাগলো। রাইসা বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে তখন বলল, এই টেম্পারেচার, তুই সকালে আমায় চাউলের মস্ত বলে ফেলেছিস, এখন তুই আমায় কোলে নিবি? হ্যাঁ, নয় হ্যাঁ, না হলে আমি আমি আপনি কি করবেন? আমি আমি এখন সোজা মায়ের কাছে চলে যাব। এই না, নিচ্ছি, করে নিচ্ছি। রিয়ান বিরক্তিকর ভাবে নিজেই নিজেকে বলতে লাগলো। বুঝ রিয়ান, চাউলের বস্তা বলা এখন কতটা কষ্ট করতে হচ্ছে। এই বলে রিয়ান রাইসাকে কোলে নিল। রাইসাকে কোলে নেওয়া মাত্রই রাইসা উচ্চস্বরে হাসতে লাগলো আর বাচ্চাদের মতো ন্যাকামি করতে করতে বলল, এই ছেলে, তোর কিসের এত কষ্ট? তুই কেন এসব খাস? রাইসার প্রশ্নটা শুনে রিয়ান অনেকক্ষণ রাইসার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, জানি না, বুকের মাঝখানটায় ব্যথা করে বিথায় খাই। একটু তোর কষ্টের ভাগটা আমায় দিবি? রিয়ান কোনো উত্তর দিল না, শুধু বারবার রাইসার দিকে তাকিয়ে রইল। তারপর রিয়ান রাইসাকে গিয়ে বিছানায় শোয়ালো। দেখুন আপনি। কথাটি বলা মাত্রই রাইসা একটা থাপ্পড় দিয়ে বলল, এই ছেলে, আবার আপনি?
তুমি তা আমি বলি কি, তুমি একটু এখন ঘুমাও। আর হ্যাঁ, সকালে তোমার সাথে আমি কথা বলবো, ঠিক আছে? ওকে, আমি ঘুমাই। রাইসা রিয়ানের কথায় মানিয়ে যাবার রিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল। যাক বাবা, বাঁচলাম। কিন্তু পরক্ষণে রিয়ানের দীর্ঘশ্বাসটা নিস্তব্ধ হয়ে যায়। নিচের দিকে তাকাতেই রিয়ান দেখে রাইসা ওর হাঁটুতে মাথা রেখে ওর হাতটাকে শক্ত করে আঁকড়ে ধরে ঘুমের দেশে ডুব দিয়েছে। বাইরে তখন ঝিঝি পোকার ডাক আর হিমহিম বাতাস। নিশ্চুপ পরিবেশে রিয়ানকে বাধ্য করলো রাইসার এভাবে ঘুমিয়ে থাকাটাকে উপভোগ করতে। রিয়ানও তখন মায়া দৃষ্টিতে রাইসার মুখের দিকে চেয়ে রইল। বাইরে তখন আকাশে চাঁদের হাট বসেছিল, আর সেই চাঁদের হাটের চাঁদটার আলো জানালা দিয়ে একদম রাইসার মুখের উপর এসে পড়লো। সেই চাঁদের আলো যেন মেয়েটি একটু বেশি সুন্দর লাগছে, আর এতটাই সুন্দর লাগছিল যে কিছু সময়ের জন্য রিয়ান হয়তো নিজের বাস্তবতার কাছ থেকে কল্পনায় আকাশে ডুব দেয়। যে আকাশ মানুষকে এক টুকরো সুখ দেয় আর মানুষও সুখ বিলাসী হয়ে সেই সুখটাকে হাত পেতে নেয়। ভাবি, ঘুম থেকে ওঠো, আর কত ঘুমাবে? রাইসা হঠাৎ মিথিলার গলার আওয়াজ পেয়ে লাফ দিয়ে উঠে বসে তারপর চোখ কষলাতে কষলাতে মিথিলার দিকে তাকাতেই মিথিলা বলে উঠল, আর কত পরে পরে আজকে ঘুমাবে বলো তো? তুমি জানো কয়টা বাজে? কয়টা? 9টা। কি বলছো? আমি আজকে এত বেলা অব্দি ঘুমালাম? এই বলে এই রাইসা বিছানা থেকে নেমেই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। তারপর মিথিলাকে বলে উঠলো, আচ্ছা, বাড়ির সবাই উঠে গেছে তাই না? ইভেন ভাইয়াও আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, নিচে ব্রেকফাস্টও করতে চলে গেছে। কি বলছো? সত্যি বলছি, বিশ্বাস না হলে নিজ চোখে দেখতে চলো। রাইসা খুব তাড়াতাড়ি মাথায় ঘোমটা দিয়ে মিথিলার হাতটা ধরে ঘর থেকে বেরিয়ে নিচে নেমে আসলো। রাইসা আর মিথিলা নিচে নামতেই রাইসার চোখ প্রথমে গিয়ে রিয়ানের উপর পড়ে। রিয়ান রাইসাকে দেখা মাত্রই অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। কি ব্যাপার, উনি মুখ ফিরিয়ে নিলেন কেন? কালকে রাতে আমি কি কিছু করেছি? আর তাছাড়া ওনার মুখেও আমার প্রতি অনেক ক্ষোভ দেখা যাচ্ছে। রাইসাকে ঘরে দাঁড়িয়ে চিন্তা করতে দেখে মিসেস শিলা বেগম গম্ভীর কণ্ঠে বলে উঠল, এই মেয়ে, ওখানে দাঁড়িয়ে কি ভাবছো? বাড়ির বউ হয়ে বেলা অবধি ঘুমানো, এখন আবার দাঁড়িয়ে ধ্যান করা। তোমার জন্য কি আমরা না খেয়ে বসে থাকবো আজকে? উঁচু গলায় শিলা বেগমের এমন বকাবকিতে রাইসা প্রচন্ড ভয় পেয়ে যায়। মিসেস শিলা বেগম রাইসার চোখে মুখে ভয়ের ছায়া দেখে শিলাকে ধমক দিয়ে বলল, ছোট, এমন করছিস কেন? তাছাড়া আমরা কেউ ওকে বাড়ির বউ ভাবি না, বরং মেয়ে ভাবি। সুতরাং তুইও তাই ভাবার চেষ্টা কর। এই বলে মিসেস শিলা বেগম রাইসাকে উদ্দেশ্য করে বললেন, তুমি ওর কথায় কিছু মনে করো না। এসো মা, খেতে এসো। রাইসা এদের এত ভালোবাসা, স্নেহ আর অগাধ ভরসার ছোঁয়ায় বারবার নিজেকে দমিয়ে দিতে চাইছে। বারবার তার মন বলছে, না, এভাবে আর আমি এদের ঠকাতে পারবো না। কি হয়েছে তোমার ভাবি? আসো। ও হ্যাঁ, আসছি। হাত তুলে রাইসা রিয়ানের পাশে বসতেই রিয়ান মুখের মধ্যে প্রচন্ড রাগ আর ক্ষোভ নিয়ে টেবিলের দিকে তাকিয়ে থাকে। রিয়ানের এই অবস্থা দেখে রাইসা ওর দিকে আর চোখে অনেকক্ষণ তাকিয়ে থাকে। এক পলকের জন্য রিয়ানেরও তখন রাইসার দিকে চোখ পড়ে, কিন্তু পরক্ষণেই ও মুখ ফিরিয়ে নেয়। রাইসা তখন বিড়বিড় করে বলতে লাগলো, কি হলো এর আবার? কে জানে, টেম্পারেচার তো, তাই ক্ষণে ক্ষণে হয়তো বদলে যায়। সবার ব্রেকফাস্ট শেষ হওয়ার আগেই রিয়ান উঠে চলে যায়। রিয়ানের চলে যাওয়া সবাইকে ভাবায়, কেননা ও ঠিক করে ব্রেকফাস্টটাও করেনি, বরং চামচ নিয়ে বসে থেকে চিন্তার জগতে মগ্ন ছিল। রিয়ানের এভাবে না খেয়ে চলে যাওয়ায় মিসেস শামসুল হক একটু হতাশায় ভুগে। শামসুল হকের ক্লান্তি বোধের চেহারা দেখে রাইসা শামসুল হককে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, বাবা, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি খাবারটা নিয়ে ওকে দিয়ে আসছি। হয়তো এখানে আমার সাথে খেতে বসেও অস্বস্তি ফিল করছিল, তাই বোধহয় চলে যায়। হ্যাঁ মা, তুই তাই কর। রাইসা ব্রেকফাস্ট নিয়ে উপরে যেতেই একটু ভয় পেয়ে যায়। রিয়ান ঘরে বিছানার উপর বসে মুখটাকে এমন ভাবে করে রেখেছে যে ও এখন যাকে সামনে পাবে তাকেই মেরে ফেলবে। একটু ভয় ভয়ে রাইসা রুমে ঢুকেই বলে উঠলো, কি হলো, আপনি না খেয়ে চলে আসলেন কেন? রিয়ান কোনো উত্তর না দেওয়ায় রাইসা খাবারটা টেবিলের উপর রেখে রিয়ানকে বলল, কি হলো আপনার, আমাকে বলুন। রাইসা কথাটি বলা মাত্রই রিয়ান উঠে দাঁড়ালো। চোখে মুখে একটা রাগ আর অভিযোগ নিয়ে রাইসার দিকে ক্রমশ এগিয়ে যেতে লাগলো। রিয়ান এভাবে এগিয়ে আসতে থাকা আর ওর চোখে মুখে রাগ দেখে রাইসা আবারও ভয় ভয় বলল, আপনার কি হয়েছে? কি করছেন আপনি? রাইসা রিয়ানের ভয় এক পা করে পিছাতে পিছাতে হঠাৎ দেয়ালের সাথে ঘেঁষে যায়। তারপর নিচু স্বরে রিয়ানকে বলল, আপনি কেন আমার দিকে এগিয়ে আসছেন? কি হয়েছে আপনার? রাইসা কথাটি বলা শেষ না করতেই রিয়ান শক্ত করে ওর হাতটা চেপে ধরে, জোরে চিৎকার করে বলল, চুপ,
একদম চুপ। রিয়ান এতটা জোরেই রাইসার হাতটা চেপে ধরলো যে প্রচন্ড ব্যথায় রাইসা কান্না করে দিল। দেখুন আমি ব্যথা পাচ্ছি, প্লিজ ছাড়ুন। পান, আমি চাই আপনি যন্ত্রণা পান, তাহলে বুঝবেন অন্যকে যন্ত্রণা দিলে তার কত কষ্ট হয়। রিয়ানের এমন আজগুবি কথাই রাইসা কাঁদা কাঁদা স্বরেই রিয়ানকে বলল, কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর কত অভিনয় করবেন? হ্যাঁ, কেন এমন করলেন আমার সাথে? কেন? মানে? আপনি আবার মানে জানতে যাচ্ছেন? আচ্ছা, আপনি কেন আমাকে বিয়ে করেছেন? কেন আবার? আমার বাবার চিকিৎসার জন্য টাকা লাগবে, যা আমাদের সামর্থ্যের বাইরে, তাই। মিথ্যে কথা বলছেন আপনি, মিথ্যে কথা। জাস্ট শাট আপ, বিকজ আপনার এই মিথ্যে কথায় কোনো লাভ হবে না। আমি সব জেনে ফেলেছি। রিয়ানের মুখ থেকে এমন কথা শুনে ভয়ে রাইসা বলে উঠল, কি 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 জেনে ফেলেছেন? আমি জেনে ফেলেছি যে আপনি সাইফ মামার একমাত্র ভাগ্নি। কি বলছেন এসব? উনি তো আমাকে শুধু টাকার জন্য আপনাকে বিয়ে করতে সাহায্য করেছে, তাই আমি ওনাকে এমনি মামা বলে ডাকি, যেমন আপনিও ডাকেন। ও তাই? তাহলে উনি নাম্বার আপনার ফোনে মামা দিয়ে সেভ করা কেন? এন্ড উনি কেন আপনাকে সকালে ফোন দিয়ে বলবে? রাইসা মা, একটু হসপিটালে আয় তো, একজন পেশেন্টের ব্যাপারে তোর সাথে কথা আছে। আপনি যদি ওনার কেউ না হন তাহলে তাহলে কেন আপনার সাথে এইভাবে আচরণ করবে? আর একজন পেশেন্টের ব্যাপারে আপনার সাথে আবার কিসের কথা, যদি আপনি একজন গরিব লোকের মেয়ে হন যে বাবার চিকিৎসার জন্য আমাকে বিয়ে করেছেন? ফরচুনেটলি ফোনটা পিক করায় আপনার রহস্যের আমি উদ্ঘাটন করতে পেরেছি। মানে? আর মানে করবেন না। আপনি কে বলুন প্লিজ? রিয়ানের এমন আকুতিতে রাইসা অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে, তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে পড়ে ওঠে, হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমি ডক্টর সাইফের একমাত্র ভাগ্নি রাইসা, আর এছাড়া ও আমার আরেকটা পরিচয়, আমি পেশায় একজন সাইকোলজিস্ট। রিয়ান রাইসার হাত পা ছেড়ে দেয়। রাইসার কথাটা শুনে যেন রিয়ানের পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। নিচের দিকে তাকিয়ে থাকে, তারপর রাইসাকে বলল, কেন তাহলে আমাকে বিয়ে করেছেন? রাইসা রিয়ানের এই অবস্থা থেকে অনেকটা আবেগময় ভাবে পড়ল। ছোটবেলায় মা বাবার মারা যাওয়ার পর মামাই আমার সব। মামার আদর, নৈতিকতার শিক্ষায় আমি বড় হয়েছি। ছোটবেলা থেকে আমি মানুষকে রিয়েলাইজ করার চেষ্টা করতাম, ইভেন সব সময় চাইতাম মানুষের হতাশার কারণটা উদ্ঘাটন করা আর তা নিঃশেষ করার। আর তাই পেশাটাকে নিজের কৌতূহলের সাথে খাপ খাইয়ে বেঁচে নিলাম। আমার মামা হচ্ছে সত্য সততার পথের মানুষ, আর তার নিজের পেশাটা তার কাছে নিজের জীবনের চেয়েও বেশি সম্মানের। আর পেশেন্টের হচ্ছে তার কাছে তার প্রাণ, তাই পেশেন্টের সমস্যায় সে নিজের জীবনটাও দিতে দ্বিধা করবেন না। আমার মামা শুধুমাত্র একমাত্র আপনাদেরই পারিবারিক ডাক্তার, আর সেই কারণে আমার মামা আপনাদের নিজের আত্মীয় হিসেবে মনে করে। আপনার 3 বছর ধরে এভাবে হতাশায় ভোগার কথা প্রত্যহ মামা আমাকে গিয়ে বলতো, কিন্তু কখনোই তো বলেনি কিসের জন্য এত হতাশা আপনার। সেদিন যখন আপনার বাবা অসুস্থ হয়ে যায়, তখন না মামা আমাকে ফোন দিয়ে তার চেম্বারে ডাকে। আমি আসলে মামা সব খুলে বলে, অতঃপর উত্তেজিত করে আপনাকে বোঝাতে, লাইফটা থেমে থাকার জন্য নয়, একজন প্রিয় মানুষের জন্য আরো প্রিয় মানুষগুলোকে দূরে ছেড়ে দেওয়ার জন্য নয়। কি করবো বলুন? আমি চেয়েছিলাম আপনাকে সোজা ভাবে বোঝাতে, কিন্তু মামার থেকে জানতে পারলাম আপনি অনেকটাই রক্তটা ছিলেন, নিজের মা বাবারই কথা শুনে না হাত হাত অন্য কারো। আর তাই আমাকে আর মামাকে এই পথটা বেছে নিতে হয়েছে, আপনার সাথে থেকে আপনাকে বুঝতে এবং আপনার কষ্টটাকে দূর করতে, নিজেকে যাতে এভাবে শেষ না করেন তা বোঝাতেই আমি আপনাকে বিয়ে করেছি। ব্যাস, এনাফ ইজ এনাফ। রিয়ান রেগে আবার ওকে রাইসার হাতটা চেপে ধরে বলে, কাজটা কিন্তু আপনি ঠিক করলেন না, আর কালকে রাতের কাজটাও ঠিক করেননি। আচ্ছা বলুন তো, কালকে রাতে কেন এমন করলেন? কি করেছি আমি কালকে রাতে? ও মনে পড়েছে, ড্রিঙ্ক করেছি, তাই তো? কিন্তু সেটা তো আপনার জন্যই, আর তখন তো আমার হুঁশ ছিল না, তাই কি করে ফেলেছি আমি নিজেও জানি না। আর কত অভিনয় করবেন? হ্যাঁ, আপনি কাল রাতে মাতালের অভিনয় করে এখন ভাব দেখাচ্ছেন। কি বলছেন আপনি? তখন থেকে কি বলছি তাহলে শুনুন। আপনি কালকে রাতে ড্রিঙ্ক করেননি, কারণ ওই বোতলে মদ ছিল না, কোল্ড ড্রিঙ্কস ছিল। মানে আপনি জানলেন কি করে? কি করে আবার? আপনি যখন আমার মুখে কোল্ড ড্রিঙ্কসটা ছুঁড়ে ফেললেন, তখনই কেমন জানি সন্দেহ লাগলো। পরক্ষণে আপনি যখন ভোরে গভীর ঘুমে বিভোর ছিলেন, ঠিক তখনই নিজের সন্দেহটা ঠিক কিনা তা পরখ করতে আমি বোতল থেকে একটু পান করি, আর বুঝতে পারি যে এটা মদ নয়, কোল্ড ড্রিঙ্কস। কেন এমন করলেন? কিসের জন্য? রাইসা রিয়ানের চোখের দিকে তাকিয়ে মায়ার দৃষ্টিতে বলল, ভালোবেসে ফেলেছি যে আপনাকে, তাই একটু খামখেয়ালিপনায় এসব করেছি। রাইসার মুখ থেকে ভালোবাসি শব্দটা শোনা মাত্রই রিয়ান প্রচন্ড রাগান্বিত স্বরে বলল, জাস্ট শাট আপ। ভালোবাসা আপনাদের মেয়েদের মুখে মানায় না। 3 বছর একটি মেয়ে যদি কারোর সাথে থেকে বলতে পারে সে তাকে ভালোবাসে না, আর আপনি সেখানে মাত্র 2 দিনে আমার থেকে ভালোবাসার কথা বলছেন,
আসলে কি বলুন তো, আপনারা মেয়েরা না খুব স্বার্থপর, আর আপনি একটু বেশি। তাই আমার সাথে এত বড় নাটক করতে পারেন। আমি পৃথিবীতে সব থেকে বেশি মিথ্যে কথা বলা অপছন্দ করি, আর আপনি সেটাই করেছেন। এই বলে রিয়ান নিচে বসে পড়ে, টপটপ করে চোখের জল ফেলে নিচের দিকে তাকিয়ে থাকে। রিয়ানের চোখে কান্না দেখে রাইসা নিজেকে অপরাধী ভাবতে লাগে, কারণ রাইসা জানে যে রিয়ান কাঁদতে পারে না। প্রচন্ড কষ্টে ও রিয়ান চোখে পানি আসে না। তাহলে কতটা কষ্টে রিয়ান আজ কান্না করছে, এই ভেবে রাইসা রিয়ানের পাশে বসে। রিয়ানের কাছে আলতো করে হাত দিতে রিয়ান চিৎকার দিয়ে বলল, ডোন্ট টাচ মি, ডোন্ট। আর আজকের ভিতরে আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন। আপনার আর আমার এগ্রিমেন্ট এখানেই সমাপ্তি। আই জাস্ট হেট ইউ। না, এটা করবেন না, শুনুন আমার কথা। কিন্তু রিয়ান রাইসার কথা কোনো গুরুত্ব না দিয়ে রুম থেকে বেরিয়ে চলে গেল। রাইসা নিচে বসে অজর ধারায় কাঁদতে লাগলো। অতঃপর রিয়ান বাড়ি থেকে বেরিয়ে গেল। রিয়ানের বাড়ি থেকে ধুম করে বেরিয়ে যাওয়া দেখে মিথিলা রিয়ানের ঘরে আসে। এসে দেখে রাইসা কাছে। রাইসাকে নিচে বসে কাঁদতে দেখে মিথিলা আশ্চর্যজনক ভাবে বললেন, ভাবি, তোমার কি হয়েছে? আর ভাইয়া এইভাবে বাড়ি ছেড়ে চলে গেল কেন? আচ্ছা মিথিলা, আমাকে বলো তো, তোমার ভাইয়া কেন এমন, কেন মেয়েদের স্বার্থপর বলে, কেন এমন নিষ্ঠুর হয়ে যায় মাঝে মাঝে? আমার ভাইয়া এমন ছিল না ভাবি। যাকে পৃথিবীতে সব থেকে বেশি ভালোবেসেছে সেই তাকে এমন নিষ্ঠুর করে ফেলেছে। মানে হলো, এই বলতে হঠাৎ মিথিলা রাইসের হাতের দিকে চোখ পতিয়ে দেখে রাইসের হাতে আঙুলে 3টে দাগ। এ কি ভাবি, তোমার হাতে কি হয়েছে? ও কিছু না, তুমি আগে বলো তোমার ভাইয়া কোথায়? কোথায় আবার? যেখানে প্রতিদিন গিয়ে বসে থাকে সেখানে। বিগ বস রেস্টুরেন্টের পাশে 3 রাস্তার মোড়ে বসে আছে। ওখানেই তো সারাদিন থাকে, কারণ ওখানে বসেই ওই ছবিটিতে যে মেয়েটিকে দেখছো তার অস্তিত্বটা অনুভব করতে পারে। এক মুঠো সুখ আর পুরনো সুখময় অতীতের স্মৃতি খুঁজে পায়। দিনটা এভাবেই প্রতিদিন পার করে দেয় ভাইয়া। তারপর দিন শেষে রাতে 4 দেয়ালের মাঝে নিজেকে লুকিয়ে রাখে। গত 3 বছর ধরে এটাই ভাইয়ার জীবনের ইতিহাস। ও তুমি ভেবো না, দিন শেষে ঠিকই কালকের মতো বাড়ি ফিরে আসবে। কিন্তু তোমার কি হয়েছে? আর তাছাড়া ভাইয়াকে যাওয়ার সময় চোখ মুখ তো লাল দেখেছি কেন? কিছু না মিথিলা, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। মিথিলা চলে যাওয়ার পর রাইসা একা ঘরে অনেকটা সময় বসে থাকে, প্রচুর কান্নাও করে। কিন্তু কেন সে নিজেও জানে না। তার জন্য কাঁদে? রিয়ানের জন্য, যে অন্য কারো ভালোবাসার আবেশে নিজেকে আবিষ্ট করে রেখেছে? না, একে নিয়ে একদম ভাববো না। এত একটা স্বার্থপর শুধু আমাকে কষ্ট দিচ্ছে, তাহলে কেন ভাববো ওর কথা? রাইসা এরকম নানা কথা বলে নিজেকে কোনো এক ভাবে কন্ট্রোল করে রুম থেকে বেরিয়ে এলে তারপর বাড়ির সবার সাথে হাসি খুশিরে দিনটা পার করে দিল। একটি বারের জন্য কাউকে বুঝতে দিল না ওর কষ্টটা। কেননা রাইসা এই মানুষগুলোর মুখের হাসিটা দেখে তার কষ্টটাকে আড়াল করে রাখে। শুধু একটা ভাবনা এই রাইসার, রিয়ানের সেই কথাটি। আজকের ভেতরে চলে যেতে, তাহলে আমি কি হেরে গেলাম? বাবাকে যে বলেছিলাম ওকে আবার আগের জীবনে ফিরিয়ে দিব, তার আমি কি করতে পারবো না? সারাদিন রিয়ানের ভাবনা করতে করতে রাইসা দিনটা পার করে দিল। দিনের আলো ডুবে আকাশে রাতের তারা দেখা দিয়েছে, কিন্তু রিয়ানের তাও কোনো খোঁজ নেই। ঘড়ি কাটার দিকে তাকিয়ে তাকিয়ে রাত 8টা অব্দি পার করে দিল রাইসা, কিন্তু রিয়ানের তাও কোনো খবরই নেই। ফোন দিল রিয়ানের নাম্বারে রাইসা, কিন্তু বারবার সুইচ অফ বলছে। রাইসা ভয় ভয়ে বিড়ি করে বলতে লাগলো, উনি আবার কিছু করে বসেনি তো? না, আমাকে ওনার কাছে যেতে হবে, ওনাকে বাড়িতে ফিরিয়ে আনতেই হবে। এই বলে রাইসা খুব দ্রুত বাড়ি থেকে বের হয়ে গেল। মিথিলার কাছ থেকে অ্যাড্রেসটা নিয়ে গাড়িতে উঠে গেল। অতঃপর ড্রাইভারকে কাঁদতে কাঁদতে বলল, মামা তাড়াতাড়ি একটু চলিও না, আমাকে ওনাকে বাঁচাতে হবে। আচ্ছা, উনি আবার আবেগের বসে কিছু করবে না তো? সারা রাস্তা সব আলতু ফালতু চিন্তা করতে করতে রাত ঠিক 9টায় রাইসা সেই জায়গাটায় গিয়ে পৌঁছায়। গাড়ি থেকে নামতে রাইসার শরীর শীতল বাতাসের স্পর্শে কাঁপতে লাগলো, কিন্তু রাইসার সেদিকে খেয়াল না করে চারপাশে খুঁজতে টাকাতে একটু ভয় পেয়ে যায়। অবশ্য ভয় পাওয়ারই কথা, মাঝ রাস্তায় এত একটা মেয়ে দাঁড়িয়ে, তার উপর চারপাশটা অনেক নির্জন অন্ধকার, তার মাঝে কিছু দেখা যাচ্ছে না। রাইসা ভয় ভয়ে রিয়ানকে ডাকতে লাগলো। হঠাৎ দেখতে পেল রোডের ওপারে কেউ একজন রাস্তার কিনারায় বসে আছে। অন্ধকার আর দূরত্বটা বেশি হয় বোঝা যাচ্ছে না কে বসে আছে। তাই রাইসা রাস্তা পার হয়ে ওপারে গিয়ে ওই লোকটির কাছে যেতেই রাইসা দেখতে পেল রিয়ান এক হাতে নেশার বোতল আর মুখে অভিশাপ নেকুটি নিয়ে বসে আছে। রাইসা রিয়ানের এই অবস্থা দেখে কাঁদতে কাঁদতে ওর মুখ থেকে সিগারেটটা টান দিয়ে ফেলে দেয়। তারপর ওকে ধমক দিয়ে বলে,
কি ভাবেন নিজেকে দেবদাস? শুনুন, আমার সামনে একদম এসব খাবেন না। আর সারা দিন বাড়ি ফেরেননি কেন? রিয়ান রাইসার কথাগুলো শুনিয়ে অট্ট হাসি হেসে রাইসার মুখে আলতো করে হাত দিয়ে বলল, আচ্ছা, বলতে পারেন ও আমাকে ছেড়ে কেন চলে গেল? আমার ভালোবাসায় কি কমতি ছিল? দিনের পর দিন কেন আমাকে মিথ্যে কথা বলেছে? কেন আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে? ও বুঝে না আমার ওর জন্য খুব কষ্ট হয়। কে, কার জন্য কষ্ট হয় আপনার? আমাকে বলুন, আপনার কিসের এত কষ্ট? কষ্ট? আপনি শুনতে চান? তাহলে শুনুন। আমার ঘরের ফ্রেমে বন্দি থাকা যে মানুষটার ছবি দেখেছেন, জানেন ওই মানুষটাকে আমি বড্ড বেশি ভালোবাসতাম। এত বেশি ভালোবাসতাম যে ওর জন্য নিজের জীবনটাকে বাজি রাখতে দ্বিধাবোধ করতাম না। 2 বছরের রিলেশন ছিল আমার রিয়ার সাথে। ও না আমাকে অনেক ভালোবাসতো। 2 বছর পর ফ্যামিলির মতামত অনুযায়ী আমাদের বিয়ে হয়। যেদিন আমাদের বিয়ে হয় সেদিন পৃথিবীতে কোথায় নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে হয়েছিল। কিন্তু ধীরে ধীরে সেই সুখটা হারিয়ে যায়। বুঝতে পারিনি যে চাঁদের আলো শুধু রাতের জন্য, দিনে তার কোনো স্থান নেই। 1 বছর না যেতে যেতে ওর আমার সাথে ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়া করতে লাগলো। কিন্তু আমি সেই ঝগড়াটাকে 4 দেয়ালের ঘরের মাঝে আবদ্ধ করে রাখতাম, জানতে দিইনি কাউকে। কিন্তু বেশি দিন এভাবে আর মানিয়ে নিয়ে চলতে পারলাম না। একদিন ওর সাথে আমার প্রচুর ঝগড়া হয়। ও তখন আমার কাছ থেকে ডিভোর্স চায়। ইভেন এটাও বলে আমাকে অন্য কাউকে ভালোবাসে, সো তার সাথে সে সংসার করতে চায়। কথাগুলো শুনে সেদিন থমকে গিয়েছিলাম। বুঝতে পারছিলাম না ওকে কি বলবো। শুধু ভাবলাম, এ কি সেই রিয়া যে আমাকে ছাড়া কিছুই বুঝতো না? এ কি সে যে আমাকে সবথেকে বেশি ভালোবাসতো? অনেকবার নিজের কষ্টটাকে কন্ট্রোল করে ওর সাথে মানিয়ে নিলাম। ওর কাছে বারবার মাথা নিচু করে বললাম, প্লিজ আমাকে ছেড়ে যেও না। কিন্তু ও শুনলো না, আমাকে একা ছেড়ে চলে গেল। একটি বারের জন্য ফিরে তাকালো না। আর সেই যে গেল আর ফিরে আসলো না। কিন্তু আমি ওর অপেক্ষায় আজ আছি। রোজ ওর জন্য এখানে বসে থাকি। কেননা আমাদের যখন রিলেশন ছিল তখন আমরা এখানেই সব থেকে বেশি সময় কাটাতাম। আচ্ছা, আপনি বলুন তো, মেয়েরা কেন এমন হয়? আর সময়ের সাথে সাথে ভালোবাসাটা কেন কমে যায়? রিয়ানের কথাগুলো শুনে রাইসা চুপচাপ রিয়ানের পাশে বসে রইল। তারপর নিজের চোখের বাণীগুলো মুছে বলে উঠল, রিসা, এভাবে জীবনটাকে ভাববেন না। একজনের জন্য 10 দিকে খারাপ হবে না। রাস্তা দিয়ে প্রতিদিন কলেজ যাওয়া মেয়েটিকে যখন রাস্তার বখাতে ছেলেরা ইফটিজিং করে, তখন সেই মেয়েটি যদি ভাবেই যে সব ছেলে এক, তাহলে রোজ এসে যে বাবার করে বসে নিজের সারা দিনটা কেমন গেছে তা প্রকাশ করে, তাকে তো সে ওই বখাতেদের তালিকায় ভাবতো। আর ভালোবাসা তা কখনোই এই সময়ের সাথে কমে না, বরং একটু একটু করে বাড়ে। আর কি বলতো, আসলে ভুলগুলো আমাদেরই হয়, আর তা আমরা অন্য কারোর উপর চাপিয়ে দিই। আসলে আমরা যখন সত্যিকারের ভালোবাসি কাউকে, তখন আমরা নিজেদের অজান্তেই ভালোবাসার মানুষটাকে নির্বাচন করতেই ভুল করে ফেলি। আর এই ভুলের কারণে আমরা পরিশেষে কষ্ট পাই, যেমন আপনি এখন পাচ্ছেন। আর কেন জীবনটাকে এমন ভাবে থামিয়ে দিতে চাচ্ছেন? মনে রাখবে, ছোটবেলা যখন হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যেতেন, তখন হয়তো অনেকে এসে হাত দিয়ে বাড়িয়ে দিত উঠে দাঁড়াবার জন্য। কিন্তু বড় হওয়ার সাথে সাথেই এখন পারলে সেই মানুষগুলি আপনাকে ফিরে দিতে চাইবে। কিন্তু উঠতে হবে আপনার নিজেকে একাই। আর তার জন্য আপনি নিজেকে শেষ করছেন যে আপনাকে ছাড়া দিব্যি সুখে আছে। একবার ভাবুন তাদের কথা, যারা আপনার চিন্তায় ক্রমশ নিজেদের সুখটাকে হারিয়ে ফেলছে। রিয়া নিশ্চয়ভাবে রাইসার কথাগুলিতে কোনোভাবে গুরুত্ব না দিয়ে ক্রমাগত মত খেতে লাগলো। রাইসা রিয়ানের এই অবস্থা দেখে রিয়ানকে রাগি মাখা কণ্ঠে বলল, এত কিছু বলার পরও আপনি এসব খাচ্ছেন, ছাড়ুন। এই বলে রিয়ানের হাত থেকে রাইসা মদের বোতলটা নিতে চাইলে রিয়ান রাইসাকে জোরে সুরে একটা ধাক্কা দিয়ে বলে উঠল, প্লিজ আপনি এখান থেকে চলে যান, প্লিজ। না, আমি যাব না। আর আপনি যদি এখন এই মদের বোতলটা না ফেলে দেন, তাহলে আমি সারা জীবনের জন্য চলে যাব আর ফিরে আসবো না। না, আমি পালাবো না। আর চলে যান আপনি। চলে গেলে আমার কিছু যায় আসে না। ঠিক বলছেন তো? আমি কিন্তু সারা জীবনের জন্য চলে যাব। যান প্লিজ, লিভ মি অ্যালোন। এই বলে রিয়ান মদ খেতে লাগলো। রাইসা এক পা করে পিছিয়ে চলে যেতে লাগলো। তারপর রাইসা কান্না মাখা কণ্ঠে রিয়ানকে বলল, ভালো থাকবেন। কিন্তু রিয়ান রাইসার কথাটি না শোনার ভান করে মদ খেতে লাগলো ক্রমশ। হঠাৎ সব নিশ্চুপ হয়ে গেল, আবহাওয়া ভারী হয়ে গেল। শুধু একটু দূর থেকে একটা গাড়ির হর্ন বাজানোর আর একটা চিৎকারের শব্দ রিয়ানের কানে আসলো। পেছনে ফিরে তাকাতেই রিয়ান দেখতে পেল রাইসার নিচে পড়ে আছে, প্রচন্ড রক্ত চারপাশে, আর একটা গাড়ি খুব দ্রুত চলে যাচ্ছে। দৃশ্যটি দেখে রিয়ান মদের বোতলটা হাত থেকে ফেলে দিল। অবাক দৃষ্টিতে দূর থেকে রাইসার মুখের দিকে চেয়ে রইল। আর বারবার রিয়ানেরও যেন মনে হলো
বাতাসটাও তখন তাকে বলছে ভালো থাকবে। অদ্ভুত দৃষ্টিতে রিয়ান রাইসার দিকে তাকে ধুম করেই বসে পড়ল আর বারবার বুকটিকে চেপে ধরলো। পাগলের ন্যায় ক্রমাগত বলতে লাগলো, না, এটা হতে পারে না, এ চলে যেতে পারে না, একে বাঁচতে হবে, বাঁচতে হবে। রিয়ান চোখের জলগুলো মুছিয়ে বসে না থেকে দৌড়ে রাইসার কাছে গিয়ে ওকে কোলে নিল। কাঁপা কাঁপা কণ্ঠে বারবার বলতে লাগলো, এই মেয়ে, চোখ খুলো। এই দেখো, আমি তোমাকে কোলে নিয়েছি। আজকে আর চাউলের বস্তা বলে ফেলে দিব না। প্লিজ চোখ খোলো। আরে, আমাকে তোমার ঠিক করতে হবে না। তোমার যে এখনো অনেক কাজ আছে, এভাবে চলে যেও না। কিন্তু রাইসার কোনো সাড়া না পেয়ে ধীরে ধীরে ছেলেটিও নিশ্চুপ হয়ে গেল। বুঝে ফেললো মেয়েটি ওর কথাটা রাখার জন্য দূরে চলে গেল। চারপাশে আবহাওয়া ধীরে ধীরে আরো অন্ধকারে আড়ালে লুকিয়ে যাচ্ছে। আকাশ বারবার আটকে করছে। বৃষ্টির স্পর্শের জন্য প্রকৃতির মাঝে গম্ভীরতার প্রকাশ পাচ্ছে। এমন অবস্থায় রিয়ান নিজের আবেগকে কন্ট্রোল করে চারপাশে তাকিয়ে বলতে লাগলো, না, এভাবে আর দাঁড়িয়ে থাকলে হবে না। আমি ওকে নিয়ে হসপিটালে যাব, ওকে বাঁচতেই হবে। এই বলে রিয়ান তাড়াতাড়ি রাইসাকে নিয়ে গাড়িতে উঠে বারবার ড্রাইভারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই, তুমি তাড়াতাড়ি চালাও প্লিজ। ওকে ওকে আমি কোথাও যেতে দেবো না। এই ইউ, আমার সাথে ঝগড়া করবে না। লিসেন, আমার ভুল হয়েছে, প্লিজ ফিরে এসো। ড্রাইভার রাইসার এই অবস্থা দেখে খুব দ্রুত গাড়ি চালাতে লাগলো। কিন্তু রিয়ানের মনে হচ্ছে পথটা যেন আজ শেষই হচ্ছে না। আসলে আমাদের লাইফে আমরা এমন কিছু সিচুয়েশনে পড়ি যখন আমাদের অপেক্ষার প্রহরটা অধিক হয়, কিন্তু অপেক্ষা করার ইচ্ছেটা স্বল্প থাকে। তাই তখন আমাদের মনে হয় সময়টা খুব ধীর গতি। যাই হোক, অবশেষে রিয়ানের অপেক্ষার প্রহরটা শেষ হয়। রাইসাকে নিয়ে হসপিটালে আসতেই দূর থেকে সাইফ রিয়ানের কোলে রাইসাকে দেখা মাত্রই দৌড়ে আসলো। তারপর চিৎকার দিয়ে রিয়ানকে পাগলের মতো জিজ্ঞাসা করতে লাগলো, ওর কি হয়েছে? ওর শরীরে তো রক্ত কেন? নার্স, নার্স। সাইফের এরূপ চিৎকারে রাইসাকে নার্সরা এসে ক্যাবিনে নিয়ে গেল। আর রিয়ান অবাক দৃষ্টিতে হাতের মধ্যে লেগে থাকা রাইসার রক্তগুলোর দিকে তাকিয়ে চোখের জলগুলো টপটপ করে ছেড়ে দিল। নিজের চোখের জলগুলো যখন গাল দিয়ে নিচে পড়তে লাগলো, তখন বিস্মিত কণ্ঠে নিজেকে বলতে লাগলো, আমি কাঁদছি, আমি রিয়ান হক কাঁদছি। এই মেয়ে, কই তুমি? তুমি সফল হয়েছ। এই দেখো, রিয়ান হক তার জমাটবদ্ধ কষ্ট থেকে এক পশলা বৃষ্টির স্পর্শে আজ মুক্ত পেয়েছে। কই তুমি, কই? প্লিজ কাম ব্যাক। রিয়ানের পাগলের মতো এরূপ আচরণ আর ওর চোখের জল দেখে সাইফ অনেকটা বেশি অবাক হয়। রিয়ানের কাছে এসে ওর মাথায় হাত দিয়ে বলে উঠল, রিয়ান, ওর কি হয়েছে? ওর কি হয়েছে? রাইসা কেন কথা বলছে না? রিয়ান সাইফের প্রশ্নগুলো কোনো উত্তর না দিয়ে নীরবতা আড়ালে বসে শুধু অঝোর ধারায় চোখের জল ফেলতে লাগলো। সাইফ রিয়ানের এই অবস্থা দেখে ওর সাথেই আর কথা না বলে সোজা রাইসার কাছে চলে গেল। আর এদিকে রিয়ান নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করে মিস্টার শামসুল হককে ফোন দিল আর রাইসার অ্যাক্সিডেন্টের ব্যাপারটা বলল। 8 ঘন্টার ভিতরে রিয়ানদের বাড়ির সবাই চলে আসলো। মিথিলা এসে রিয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, কিভাবে ভাবির এই অবস্থা হয়েছে? রিয়ান মিথিলার প্রশ্নকে কোনো উত্তর দিতে পারল না। অবশ্য দিবেই বা কি হবে, কারণ সত্যটা জানো তো মিস্টার শামসুল হক এখন আবার হয়তো অসুস্থ হয়ে পড়বে। রিয়ান মিথিলার প্রশ্নটিকে অবহেলা করে রিয়ানের সাথে ঘেসে বসে রইল আর ভাবতে লাগলো, কেন আমি এত ভেঙে পড়ছি? কিসের জন্য? কার জন্য? কে হয় ও আমার? আমি কেন কাঁদছি? আমি তো কখনো কাঁদতে পারতাম না। ইতেন সেদিনও তো এক ফোঁটাও জল পড়েনি যেদিন রিয়া আমাকে ছেড়ে চলে গিয়েছিল। তাহলে আজ কেন চোখ দুটো আমার এত কষ্ট দিচ্ছে? কেন? কিছু সময় পর হওয়ার পর সাইফ রিয়ানের কাছে আসলো। রিয়ান সাইফকে দেখা মাত্রই এই মুখটা নিচু করে ফেলল, কেননা বারবার তার নিজেকে অপরাধী মনে হচ্ছে। সাইফ আসা মাত্রই সবাই জিজ্ঞাসা করতে লাগলো, রাইসা কি কেমন আছে? সাইফ কোনো উত্তর না দিয়ে রিয়ানের দিকে তাকে এক প্রকার কষ্টের হাসি হেসে রিয়ানকে উদ্দেশ্য করে বলল, সবাই তো জিজ্ঞাসা করলো রাইসের কথা, কই তুমি তো রিয়ান জিজ্ঞাসা করলে না? কি জানতে চাইবে না ওর কথা, নাকি আজও নিষ্ঠুরতার পরিচয় দিয়ে যাবে? রিয়ান তখনও কোনো কিছু বলল না। মিথিলা তখন বলতে লাগলো, ডক্টর, ভাইয়া এখন স্বাভাবিক নয়, প্লিজ বলেন না ভাবি কেমন আছে? দীর্ঘশ্বাস ফেলে সাইফ বলল, কিছু বলা যাচ্ছে না, মাথায় প্রচন্ড জোরে আঘাত পেয়েছে, ওকে ওটিতে নিয়ে যেতে হবে। কথাটা শোনা মাত্রই রিয়ান সাইফের সামনে দিয়ে দুহাত তুলে করুণা দৃষ্টিতে চেয়ে রইল। রিয়ানের এর দৃষ্টিতে সাইফ বুঝে ফেলল এর আড়ালে কত ইতিহাস আর কত না বলা কথা লুকিয়ে আছে। সাইফ মুচকি হাসি দিয়ে রিয়ানের হাত দুটো আঁকড়ে ধরে শান্ত কণ্ঠে নেকো নিঃশ্বাস ফেলে বলে উঠল, চিন্তা করো না। রিয়ান এমন একটা সিচুয়েশনেও সাইফকে এমন শান্ত মানুষটাকে দেখে বুঝতে পারলো পৃথিবীতে এখনো কিছু মানুষ আছে যারা নামে নয় শুধু
কর্ণ একজন সত্যিকারের হিউম্যান। সাইক্লাসকে ওটিতে নিয়ে যাওয়ার সময় রিয়ান ওর চেহারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ওর মায়াবী নিষ্পাপ চেহারাটা যেন রিয়ানকে তখনও বলছিল ভালো থাকবে। ওটিতে নিয়ে যাওয়ার পর রিয়ান ওটির সামনে দাঁড়িয়ে বারবার ভাবতে লাগলো, আমার কেন এত কষ্ট হচ্ছে? ও তো আমার কেউ নয়, তাহলে কেন বারবার ওর খামখেয়ালি কণাগুলো আমার চোখের সামনে ভাসছে? ওটি দরজা লাল বাতিটার দিকে তাকিয়ে রিয়ান অপেক্ষার প্রহর গুনতে লাগলো। আর বুঝতে পারলো কিছু সময় আমরা খারাপ পরিস্থিতিতে পড়ি আমাদের নিজেদের কারণে, আর আমরা সবসময় সেই মানুষগুলিকে অবহেলা করি যারা আমাদের জন্য ভাবে, যারা আমাদের সুখের জন্য সব করতে পারে, সব। অনেকক্ষণ পর ওটির লাইটটা বন্ধ হয়ে গেল। লাইটটা বন্ধ হতেই রিয়ানের বুকের মাঝে একটা সুস্থ অনুভব হলো। এই ভেবে যে শেষ অবধি আমার অপেক্ষার প্রহরটা সমাপ্ত হলো। সাইফ ওটি থেকে বের হতে এই রিয়ান সাইফের হাতটা আঁকড়ে ধরে বলে উঠল, ডক্টর, রাইসা কেমন আছে? লোকটির চোখে মুখে এতক্ষণ নিজের কষ্টটাকে লুকিয়ে রাখার যে শক্তি ছিল তা ধীরে ধীরে চুপসে গেল। মিশেলের ছায়া নেমে আসলো লোকটির মুখে। হাতটা দেখে রিয়ানের চিন্তা আরো বেশ বেড়ে গেল। কি হলো, কিছু বলছেন না কেন? সাইফ তাও কোনো জবাব দিল না। মিশরা তখন আর নিজেকে সামলাতে না পেরে সাইফের সামনে এসে জিজ্ঞাসা করল। সাইফ তখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলল, ওর অপারেশনটা সাকসেসফুল হয়েছে, বাট ও অ্যাক্সিডেন্ট হওয়ার সময় অতিরিক্ত কষ্ট পাওয়ার কারণে ও কোমায় চলে গেছে। ও রেসপন্স করছে না। আর কি? সাইফ তখন আর চোখের জলগুলো ধরে রাখতে পারলো না। কান্না মাখা কণ্ঠে মিথিলাকে বলল, আর কখনো রেসপন্স করবে কিনা সন্দেহ আছে। সাইফের কথাগুলো শুনতে এরিয়ানের বুকটা কেঁপে উঠল। কেন সে জানে না, শুধু মনে হলো বুকের মাঝে কিছু একটা আত্মঘাত করছে। রিয়ান ঠাস করে নিচে বসে পড়লো। কিছু সময় পর কি একটা ভেবে ওটিতে গিয়ে রাইসার কাছে গিয়ে ওর কানে ফিস ফিস করে বলতে লাগলো, এই মেয়ে, তোমাকে উঠতেই হবে, আজ না হয় কাল, একদিন তুমি ঠিক উঠবেই। আর তোমার শেষ কথাটি আমি রাখবো, আর আমার বাবাকে দেওয়া তোমার ওয়াদাও বেখালাফ হবে না। এই বলে রিয়ান ওটি থেকে বের হয়ে গেল। সেদিন থেকে রিয়ান আবার নতুন করে বাঁচার অনুপ্রেরণা পেল। সবকিছুই নতুন করে শুরু করলো। চারপাশে বাড়িটা আজ আলোকে সজ্জায় সাজানো। হলুদ, নীল আর লাল বাতি স্পর্শে পুরো বাড়িটা আজ একটু বেশি আলোকিত দেখাচ্ছে। বাড়ির মানুষগুলো আজ অনেক ব্যস্ত, কিন্তু কিসের এত ব্যস্ততা, কিসের এত আয়োজন? মিসেস শায়লা বেগম আর শিলা রান্নাঘর থেকে যেন আজ বের হতেই পারছে না। শামসুরাও বাড়ির কোথাও কোনো খুদ আছে কিনা ঘুরে ঘুরে দেখছে। আর মিথিলা একগাল হাসি মুখে রেখে উপরে যেতে লাগলো। আর চেঁচিয়ে রিয়ানকে ডাকতে লাগলো, ভাইয়া, এই ভাইয়া। অতঃপর রিয়ানের দরজার সামনে গিয়ে নক করতে লাগলো আর বলতে লাগলো, কি রে ভাইয়া, আজকের দিনও কি তুই এত বেলা অব্দি ঘুমাবি? ওপাশ থেকে তখন উত্তর আসলো, একটু দাঁড়া বোন, আসছি। গলার আওয়াজটি শুনতে পেয়ে মিথিলা শান্ত হয়ে গেল। কিছু সময় পর রিয়ান দরজা খুলল। রিয়ান দরজা খুলতেই মিথিলা চমকে গেল রিয়ানকে দেখে। পরনে নীল গোল্ডেন শেরওয়ানি। বেশ লাগছে ভাইয়া তোকে। ধন্যবাদ মাই ডিয়ার সিস্টার। বাট ভাইয়া, তুই আজও এত বেলা অব্দি ঘুমালি? আরে না, রুম সাজাচ্ছিলাম। রুম সাজাচ্ছিলি? কিন্তু কার জন্য? বারে, তুই জানিস না বুঝি কার জন্য? মিথিলা রিয়ানের মুখ থেকে বাক্যটি শোনা মাত্রই নিশ্চুপ হয়ে রইল। কিছু সময় পর রিয়ানকে শান্ত কণ্ঠে বলতে লাগলো, আর কতকাল অপেক্ষা করবি ভাইয়া? কতদিন আর এভাবে ঘর সাজাবি? কতদিন আর মিথ্যে আশা নিয়ে মরা লাশটির কাছে যাবি? চুপ চুপ মিথিলা, এভাবে বলতে নেই। আর কে মরা লাশ? ও আমার সাথে অভিমান করেছে, তাই হয়তো এভাবে আছে। তুই দেখিস, ও আজ আমার সাথে আসবে, আমার সাথে কথা বলবে। প্রতিদিনই তো তুই এই কথাটি বলিস। এই আশাটি তো আমার সব মিথি। যাই হোক, আমি এখন তাহলে বের হই। মানে কি, তুই এখনই হসপিটালে যাবি? হুম। খেয়ে যাবি না? এসে খাবো। এই বলে রিয়ান ঘর থেকে বেরিয়ে গেল। নিচে নামতে মিসেস শায়লা বেগম রিয়ানকে দেখে মাত্রই ওর কাছে এসে ওর মাথায় হাত দিয়ে বলে উঠল, বাবা, যার কাছে যাচ্ছিস সে যেন আজ সুস্থ হয়ে যায়, তোর অপেক্ষার যেন অবসান ঘটে। দোয়া করো মা। প্রতিদিনই তো এই দোয়াটি করি, আর প্রতিদিন তুই আসার অপেক্ষায় থাকি এই ভেবে যে এই বুঝি তুই হাসি মুখে ওর হাতটা ধরে এই ঘরে ফিরবি। রিয়ান মায়ের কথায় কোনো উত্তর না দিয়ে ছলছল চোখে বাড়ি থেকে বের হয়ে গেল। মনের মাঝে নানা আশা আর স্বপ্ন নিয়ে হসপিটালের দিকে অগ্রসর হতে লাগলো। তারপর 345 নম্বর ক্যাবিনে গেল। গিয়ে দেখে সাইফ বসে আছে। সাইফকে দেখা মাত্রই রিয়ান বলল, মামা, চলে এসেছি। এই তোমার আসার সময় সেই অনেকক্ষণ অব্দি তোমার জন্য বসে আছি। সরি মামা, আসলে জ্যামের কারণে আসতে একটু দেরি হয়ে গেল। ব্যাপার না, এবার তুমি তোমার ওয়াইফের সাথে থাকো, আমি চললাম। সাইফ চলে যেতে রিয়ান ক্রমশ কেবিনের কাছে গেল।
তারপর রাইসার মাথায় হাত দিয়ে ছলছল চোখে বলতে লাগলো, আজকের দিনও এভাবে নিশ্চুপ হয়ে শুয়ে রইবে? উঠবে না তুমি? জানো আজকে কি? আজ আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। এই দিনেই তো তুমি এই ইডিয়েট ছেলেটাকে ঠিক করার জন্য ওর হাতটা ধরেছো। আর এই দিনও তুমি আমার সাথে কথা বলবে না, একটা লাশের মতো শুয়ে থাকবে। তুমি জানো আজ আমি তোমার জন্য পুরো বাড়িটা সাজিয়েছি। মাকে বলে এসেছি আজ তোমাকে আমি আমার সাথে নিয়ে যাব। অবশ্য প্রতিদিনই মাকে এই আশ্বাসটা দিয়ে আসি, তবে আজকে অন্তরের অন্তঃস্থল থেকে কথাটা বলে এসেছি। উঠো না, আমার সাথে কথা বলো না। হঠাৎ রিয়ান নিশ্চুপ হয়ে গেল। তারপর কিছুক্ষণ চুপ থেকেই বলে উঠল, এত অভিমান যে একটা বছর পেরিয়ে গেল, অথচ তুমি সেই পুতুলের ন্যায় নিশ্চুপ হয়ে শুয়ে আছো। তুমি জানো প্রতিদিন বাবা ভাবে এই বুঝি তুমি সুস্থ হয়ে বাবাকে বলবে। আপনি কোনো চিন্তা করবেন না বাবা, আপনার ছেলে আবার আগের মতো ঠিক হয়ে যাবে। মিথি প্রত্যহ ভাবে এই বুঝি তুমি ওকে গিয়ে জড়িয়ে ধরবে। আর আমি তোমার সুস্থ হওয়ার অপেক্ষায় প্রত্যহ দীর্ঘশ্বাস ফেলি, কিন্তু তুমি আমাদের অপেক্ষার অবসান ঘটাচ্ছ না। আচ্ছা তোমার এত অভিমান, এত আমার উপর রাগ যে সেই যে বললাম চলে যেতে, তে আজও নিশ্চুপ হয়ে রয়েছ। গত 1 বছর ধরে প্রতিদিন তোমার কাছে এসে তোমার সাথে আমি নিজেই শুধু কথা বলি, কিন্তু তুমি একবারও আমার সাথে কথা বলো না। তুমি বুঝো না রাইসা, এতে আমার খুব কষ্ট হয়। আচ্ছা রাইসা, তোমার এভাবে শুয়ে থাকতে কষ্ট হয় না? প্লিজ রেসপন্স করো প্লিজ। রিয়ানের কথাগুলো শুনে রাইসার চোখে জল টলটল করতে লাগলো। রিয়ান তা দেখে অভিমানী কণ্ঠে বলল, এতই যখন আবার কষ্ট দেখে তোমার কষ্ট হয়, তাহলে কেন উঠছো না? কেন আমার হাতটা আঁকড়ে ধরছো না? রাস্তায় হাঁটতে গিয়ে হোঁচট খেলাম, তখন তুমি আমার হাতটা আঁকড়ে ধরে আমাকে পথ দেখিয়েছো, আর এখন মাঝপথে ছেড়ে দিয়েছো। তাহলে তোমার আর রিয়ার মধ্যে কি পার্থক্য রইল? রাইসার ওষুধ তখন গড়িয়ে রিয়ানের হাতে পড়লো। রিয়ান তখন বলল, না তুমি ভেবো না আমাকে নিয়ে রাইসা। সেদিন যখন ডক্টর বলেছিল তুমি ঘুমায় চলে গেছো, তুমি কখনো রেসপন্স করবে কিনা সন্দেহ আছে। কথাটি শুনি সেদিন হয়তো আমি ক্ষণিকের জন্য ভেঙে পড়েছিলাম, কিন্তু পরক্ষণে আমি নিজেকে বুঝিয়েছি এই বলে যে যারা অন্যদের বাঁচার অনুপ্রেরণা দেয় তারা কখনোই এত সহজে মরে যায় না। আর এই বিশ্বাসে দেখতে দেখতে 1 বছর পার করে দিলাম। তুমি তো জানো রাইসা, আমি এখন আর সিগারেট খাই না, এখন আর মদ খাই না, এখন আর রাতও জাগি না, আর ওই 3 রাস্তার মোড়েও বসে থাকি না। কেন জানো? কারণ তোমার শেষ কথাটি ছিল ভালো থাকবেন, আর সেই কথাটি আমাকে নতুন করে জীবন শুরু করতে বাধ্য করেছে। আর ভালো থাকারও চেষ্টা করছি, এবং নিজের কাছের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করছি। জানো রাইসা, এখন আমি অনেক কিছু বুঝে গিয়েছি, সবকিছুর সাথে নিজেকে মানিয়ে চলতে শিখে গেছি। যখন এখন আবেগের বসে আবার জীবনকে থামিয়ে দিতে মন চায়, তখনই তোমার কাছে চলে আসি। তোমার এই নিষ্পাপ চেহারা দেখিয়ে আমি আবার বাঁচার অনুপ্রেরণা পাই। সেদিন হয়তো রাইসা আমি তোমার কথাগুলোর মূল্য বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পেরেছি। আসলে আমরা সত্যি করে যখন কাউকে ভালোবাসি, তখন ভালোবাসার মানুষটিকে ভুল নির্বাচন করি। আর যখন কেউ আমাদের সত্যিকারের ভালোবাসে, তখন আমরা না তার ভালোবাসাটা বুঝতে পারি তখন, যখন সে আমাদের ছেড়ে দূরে চলে যায়। যেমন এখন আমি বুঝতে পেরেছি তোমার নীরবতার কারণে, আর রিয়াও হয়তো বুঝতে পেরেছে। তাই তো কয়েকদিন আগে আমাকে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে বললো ও আমার কাছে ফিরে আসতে চায়। কিন্তু এই কথাটি শুনে না সেদিন আমি একটুও খুশি হইনি। 3টা বছর যার জন্য মরা লাশের মতো ছিলাম, সে আমাকে ফোন দিয়েছে, সেই অনুভূতিটা আমার ভেতর কাজ করেনি। কেন জানো? বিকজ আমার সব অনুভূতি আর সব আবেগ ভালোবাসা শুধু তোমায় ঘিরে। আসলে আমাদের জীবনে সুখবর অনুভূতির ঘাটতি থাকে বিধায় আমরা জীবন পথ চলতে গিয়ে বারবার ভালোবাসাটাকে খুঁজি। আর ভালোবাসা প্রথম, দ্বিতীয়, তৃতীয় বলতে কিচ্ছু নেই। যে ভালোবাসায় হাজার কষ্টের মাঝেও আমরা সুখকর অনুভূতি খুঁজে পাই, সেটাই প্রথম এবং শেষ ভালোবাসা। আর বাকি সবকিছু আবেগ কিংবা একটু ভালো লাগা ছাড়া আর কিছুই নয়। আজ মনে হচ্ছে সেদিন রিয়া আমাকে ছেড়ে চলে গিয়েছে, অনেক ভালো করেছে। কেননা এই পৃথিবীতে এমন অনেক স্বামী স্ত্রী আছে যাদের ভেতর ভালোবাসা শব্দ নেই, কিন্তু সমাজ ব্যবস্থার কারণে একজন আরেকজনের সাথে মিথ্যে অভিনয় করে জীবনটা পার করে দিচ্ছে। কিন্তু রিয়া আমার সাথে সে নাটকটা করতো না। যদি করতো তাহলে কখনোই জানতেই পারতাম না যে ও আমাকে কখনো ভালোই বাসেনি। আমি শুধুমাত্র ওর আবেগ ছিলাম, যার মেয়াদ ছিল 3 বছর। আর ভালোবাসার জিনিসটা কখনো সময়ের সাথে সাথে কমে না, বরং একটু একটু করে পারে, যা মানুষকে আরো দীর্ঘদিন বাঁচার অনুপ্রেরণা দেয়। আর সেই অনুপ্রেরণা নিয়েই তো দুজনে একসাথে হাতে হাত রেখে জীবনে সমস্ত জরাজীর্ণতা বাধা অতিক্রম করে। আর কত এই পুতুলের সাথে কথা বলবে রিয়ান? সাইফের গলার আওয়াজটি পেতে রিয়ান নিশ্চিত হয়ে গেল। কিছু সময় রাইসার দিকে তাকিয়ে থেকে বলে উঠল, যতদিন ও রেসপন্স না দেয়। ওরা রেসপন্স
এই আশা নিয়ে তো 1 বছর পার করেই দিয়েছো। যাও, বাড়ি যাও। এই বলে সাইড চলে গেল। রিয়ান তখন রাইসার চোখের জলগুলো মুছতে লাগলো আর নির্লিপ্ত স্বরে বলতে লাগলো, আজকেও খালি হাতে ফেরাবে? সাথে রিয়ান রাইসার কপালে হাত দিয়ে বলে উঠল, হাসি। কথাটি বলে রিয়ান দাঁড়িয়ে চলে যাওয়ার জন্য পা দিতে মনে হলো কেউ ওর হাতটাকে শক্ত করে ধরে রেখেছে। নিছক কল্পনা কিংবা স্বপ্ন মনে করে রিয়ান আবারও চলে যেতে গেলেই সে অনুভূতিটা আবারও ফিল হলো। রিয়ানের চোখে মুখে সুখের আমেজ নেমে আসলো। পেছন ফিরে তাকাতেই দেখে রাইসার হাতটা আটকে ধরেছে। রিয়ান ব্যাপারটা বিশ্বাস করতে পারে না, তাই রাইসার মাথার পাশে গিয়ে বসে। চোখ দুটো বন্ধ করলো নিছক স্বপ্ন ভেবে। হঠাৎ মনে হলো কেউ তাকে বলছে, নিয়ে যাবে না আমায় তোমার সাথে? কৌতূহলে বসে চোখ খুলতেই রিয়ান দেখলো রাইসা ওকে কথাটি বলছে। ব্যাপারটা দেখে রিয়ান জোরে জোরে শ্বাস ছাড়লো। আর সে এক একটা শ্বাস ছিল রিয়ানের 1 বছরের অপেক্ষার গ্রহ গুণার প্রমাণ। রিয়ান রাইসের কপালে আলতো করে একটা চুমু দিয়ে বলল, 1 বছর পর আমার অপেক্ষার সমাপ্তি হলো। রাইসা, আমি কি কোনো স্বপ্ন দেখছি? রাইসা তখন আস্তে আস্তে বলল, আমি রিয়া নই যে হোঁচট খেয়েছো বলে মাঝপথে তোমায় ছেড়ে চলে যাব। তাই তো মরতে মরতেও বেঁচে গেলাম। রিয়ান এতক্ষণ পর বুঝতে পারলো যে এখন যা ও দেখছে বা ওষুধে যা হচ্ছে সব সত্য। রিয়ান কিছু সময় চুপ থেকে অতঃপর জোরে চিৎকারতে ডক্টরকে ডাকতে লাগলো। ডক্টর, ও রেসপন্স করেছে। তারপর উচ্চস্বরে হেসে বলতে লাগলো, এই ভারতে বউ, তুই আমার সাথে বাড়ি যাবি না? না। কিন্তু কেন? কারণ এই যে তুই বললি আমি তোর ভাড়াটে বউ, যার 2 মাস ফুরিয়ে গেছে। রিয়ান তখন হাসতে হাসতে বলল, হ্যাঁ তো, তুই আমার ভারতে বউ তো, তবে 2 মাসের জন্য নয়, সারা জীবনে। এই বলে রাইসার হাতটা আরো শক্ত করে আঁকড়ে ধরলো, যাতে হারিয়ে না যায়। তারপর রিয়ান কাঁদতে লাগলো। রিয়ানের কান্না দেখে রাইসা বলে উঠলো, এবার রিয়ান হক কাছে আদ্রিয়ান দিলি, আমায় ছেড়ে চলে যাবি না প্লিজ? কি করবো বল, তুই তো কাঁদতে শিখিয়ে দিলি, আমায় ছেড়ে চলে যাস না প্লিজ।